আমি রিয়ন বগুড়া জেলার দুপচাচিয়া থানা থেকে বলছি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটে 2014 সালের শুরুর দিকে। আমি দেশের একটি খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম এবং ঘটনাটি সেই সময়কার ঘটনা। ক্লাস শুরু হবে এপ্রিলে। সেই অনুযায়ী একটি মেস ঠিক করি। ঘটনাটি সেই মেসকে নিয়েই। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমি যে মেসে গিয়ে উঠলাম সে মেসটি ছিল 6 তলা। কোনো এক কারণবশত যখন মেসটিতে উঠি তখন মেসটিতে খুব বেশি স্টুডেন্ট বা বোর্ডার ছিল না। প্রত্যেকটা ফ্লোরে সবগুলো ফ্ল্যাট মিলে 18টা করে রুম, তার মাঝে আবার 2টো করে ডাবল রুম, বাকি সব সিঙ্গেল। মেসে যখন উঠলাম তখন 6 তলা বাদে প্রায় সব ফ্লোরেই স্টুডেন্ট ছিল, তবে 4 ও 5 তলাতে স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল। যাই হোক, আমি 2 তলাতে পশ্চিমের একটি সিঙ্গেল রুমে উঠলাম। এত সুন্দর মেস, কিন্তু বর্ডার এত অল্প কেন? এটি দেখে প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবলাম যে এই মেসে মনে হয় চুরি টুরি বেশি হয়, এই কারণে বোর্ডার বা স্টুডেন্ট সংখ্যা কম। কিন্তু পরে ভাবলাম মেস ভাড়া অনেক বেশি হওয়াতে হয়তো বর্ডার কম। যাই হোক, মেসের কিছু কথা আগে ক্লিয়ার করে নিই। আগেই বলেছি মেসটি ছিল 6 তলা। একদম ছাদের রুমটা ছিল টিভি রুম, আর রুমের বাইরের অংশের ছাদে রান্নার ব্যবস্থা ছিল। ছাদের অর্ধেকের এক অংশ ছিল টিভি রুম আর এক অংশ রান্নাঘর, আর বাকিটা খোলামেলা। তখন ফুটবলের প্রতি ব্যাপক একটা টান ছিল আমার। বাড়িতে রাত জেগে খেলা দেখতাম, মেসে উঠেও তার ব্যতিক্রম হলো না। রাত জেগে খেলা দেখতাম টিভি রুমে গিয়ে। কয়েকদিন ভালোভাবেই কাটলো। এর মাঝে যে কথাগুলো জানতে পারলাম তা খুবই অদ্ভুত ছিল। মেসটি পুরাতন হলেও মোটামুটি গত 2 বছর বন্ধ ছিল। এবছরই নতুন করে সংস্কার করে আবার চালু করা হয়েছে। আর 6 তলাতে কেউ থাকে না, কারণ সেখানে অদ্ভুত কিছু ঘটনা নাকি ঘটে। আগে যারা থাকতো তাদের ভাষ্য মতে টিভি রুমে প্রচুর শব্দ হতো। আবার 6 তলার রুমের বাইরে দিয়ে কারা জানি নাকি হাঁটাহাঁটি করত। ছাদে রান্নার জিনিসপত্র ভেঙে ফেলার শব্দও নাকি পাওয়া যেত রাতের বেলা। এজন্য বর্ডাররা অনেক ভয় পেত। একদম নিচে পর্যন্ত নাকি সেই শব্দ শোনা যেত, তাই সবাই মেস ছেড়ে দিত। সেই কারণেই মেস বন্ধ ছিল প্রায় 2 বছর। পরে হুজুর ডেকে দোয়া দুরুদ পড়ানো হয় এবং আবার মেস চালু করা হয়। এগুলো শুনেও না শোনার মতোই ভান করি, কারণ আমি ভেবেছিলাম এগুলো আজকাল কি হয়। 2014তে ভূত প্রেত শব্দগুলো হাস্যকর হয়ে গিয়েছিল সবার কাছে। যাই হোক, এভাবেই চলে গেল বেশ কিছুদিন, প্রায় 2 মাস। এর মাঝে কোনো রকম কোনো অদ্ভুত কিছু আমার চোখে পড়ে না বা শুনতেও পাই না। এর মাঝে মেসের কিছু বড় ভাই আর বন্ধুর সাথে ভালো সম্পর্ক হয়ে যায় আমার। তখন আমরা প্রায় 10 জন মিলে 6 তলাতে ওঠার চিন্তা ভাবনা করি, কারণ 6 তলার রুমগুলো অপেক্ষাকৃত বড় ছিল আর অনেক বাতাস ও আলো পাওয়া যেত সেখানে। যেই কথা সেই কাজ, আমরা 4 বন্ধু আর ভাইয়ারা 6 জন উঠে গেলাম 6 তলায়। মেস মালিক তো অনেকটাই খুশি হলেন। তিনি নিজেই 6 তলায় ওঠার প্রথম দিনে মেসে একটা ফিস্টের আয়োজন করলেন। সেই একটা খাওয়া দাওয়া হলো সেই রাতে। আমরাও আনন্দে আগ্রহে উঠে পড়লাম 6 তলায়। দীর্ঘদিন ধরে 6 তলায় লোক যেহেতু ছিল না, আমরা যেহেতু উঠলাম সেখানে, এই কারণেই মেস মালিক মূলত খুব খুশি হয়েছিলেন। আসলে 6 তলার রুমগুলো অনেক বড় আর সুন্দর ছিল। সেখানকার পরিবেশটাও ছিল অসাধারণ। কিছুদিন খুব ভালোভাবেই কাটলো। দেখতে দেখতে শীত চলে আসলো, আর তখনই সবকিছু পাল্টে গেল। শীতে ফ্যান চালানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ এমনিতেই অনেক বাতাস আসতো আর তার উপর শীত।
সেজন্যই বাইরের ছোট ছোট শব্দগুলো শোনা যেত খুব স্পষ্টভাবেই। হঠাৎ একদিন রাতে কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 3:10 বাজে। গলা শুকিয়ে গেছে, তাই পানি খাবো বলে বোতলে হাত দিয়েছি, দেখি পানি নেই। সেজন্য পানি নিয়ে আসার জন্য বোতল হাতে রুম থেকে বের হই। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ওয়াশরুম, আর আমরা যেই ট্যাপের পানি খেতাম বেশিরভাগ সময়, সেটি আবার 6 তলা থেকে নেমে একদম নিচতলাতে যেতে হবে। তো 6 তলা থেকে নেমে আবার ওঠার ইচ্ছা খুব কমই হচ্ছিল। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে বারান্দার লাইটগুলো রাত্রে ঘুমানোর সময় আমরা বন্ধ করেই ঘুমাতাম। ওয়াশরুম আমার রুম থেকে 2টা রুম পরেই, তাই আর রুমের লাইটটাও জ্বালালাম না। হালকা আলোতেই ওয়াশরুমে গিয়ে বোতল ভরিয়ে নিয়ে রুমে চলে আসলাম। যেহেতু নিচে যেতে ইচ্ছা করছিল না, এই কারণেই কাজটি করলাম। আর পানি ভালো ছিল, যার কারণে এই ট্যাপের পানি খাওয়া যায়। রুমের দরজার সামনে এসে আমার একদম সামনের ব্যালকনিতে চোখ চলে যায়। ওখানে 2টো চেয়ার রাখা ছিল বসার জন্য। অন্ধকারে জ্যোৎস্নার আলোয় দেখলাম সেখানে কেউ একজন বসে আছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। তাই আস্তে করে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু কোনো উত্তর আসলো না। আবারও জিজ্ঞেস করলাম, কে ওখানে? অবয়বটা দেখতে আমার বন্ধু শুভর মতো মনে হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম, কিরে শুভ, ঘুমাস নাই কেন? তারপরও কোনো আওয়াজ নেই। আমি রাগ করে রুমে ঢুকে পড়লাম। বোতল থেকে পানি খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম হয়তো কারো মন খারাপ, তাই বসে আছে। থাক, বসে থাক, আমার কি। রুমের ভেতরের পরিবেশটা আমার কেন জানি অচেনা মনে হলো। হঠাৎ করে শীত অত্যাধিক বেড়ে গেছে মনে হচ্ছিল। লেপ গায়ে শক্তভাবে জড়িয়ে নিলাম নিজেকে। কিছুক্ষণ পর একটা শব্দ শুরু হলো। মনে হচ্ছে কেউ কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। একটা গোঙানির মতো অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছিল। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম শব্দটা ওই ব্যালকনি থেকেই আসছে, যেখানে অবয়বটা বসা ছিল। তখন আমি কনফার্ম হলাম যে কষ্ট পেয়েই কেউ একজন ওখানে বসে কাঁদছে, আর সেজন্যই হয়তো আমার সাথে কথা বলেনি। আমি পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে ফিরে এসে বিকালে খেলতে গেলাম। আমাদের মেসের সামনে পশ্চিম দিকে একটা বিশাল খোলা জায়গা ছিল, যা ছিল বাংলাদেশ বেতারের জায়গা। ওইখানে আমরা মেসের সবাই ক্রিকেট খেলতাম। খেলা শেষে সবাই যখন বসে আছি, তখন আমি শুভকে জিজ্ঞেস করলাম, কিরে, রাতে কি হয়েছিল তোর? শুভ বলল, কই কিছু না তো। আমি বললাম, তাহলে ব্যালকনিতে বসে তুই কাঁদছিলি কেন? তখনও বলল, আরে আমি তো ঘুমাচ্ছিলাম। কি উল্টাপাল্টা আমাকে জিজ্ঞেস করছিস? শুভর কাছ থেকে এই ধরনের কথা শুনে আমি ভাবলাম হয়তোবা অন্য কেউ সেখানে বসেছিল, যার কারণে আমি আর কথা বাড়ালাম না। আর তখন 6 তলাতে মোটামুটি আমরা 7 জন ছিলাম। সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বলল যে না তো, আমরা কেউই সেখানে ছিলাম না। পরে মেসে ফিরে এসে বাকি 3 জন বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তারাও অস্বীকার করলো। বিষয়টা কেমন যেন খটকা লাগলো আমার কাছে, কারণ আমি তো নিজের চোখে দেখলাম ও শুনলাম, তাহলে ওটা কে ছিল? যাই হোক, এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর থেকে যে ঘটনাগুলো ঘটতে শুরু করলো, সেই অভিজ্ঞতাগুলো ছিল খুবই ভয়ানক। সকালে ঘুম ভাঙে ভাইদের চিল্লাচিল্লিতে। মোবাইল হাতে নিয়ে দেখি 5:30 বাজে। অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে দেখি সবাই নিচে যাচ্ছে দৌড়াদৌড়ি করে। আমিও নিচে গেলাম। গিয়ে দেখি আমার বন্ধু নাজমুল শুয়ে আছে ফ্লোরে একটা বিছানার উপর। ও তো এত সকালে ঘুম থেকে ওঠে না, আর উঠলেও ডাক দিয়ে তারপর নিচে নামতো, কারণ আমরা একসাথেই ক্লাসে যেতাম। পরে রান্না করেন এক খালার কাছে শুনলাম বিস্তারিত। খালা নামাজ পড়ে বেতার মাঠের ওপাশ দিয়ে মেসে আসছিলেন।
আমাদের মেসে, যেহেতু উনি রান্না করেন, আর ওনার বাড়িটা বেতার মাঠের ওপাশেই ছিল। তখন বেতার মাঠের এক কোনায় একটা গাছের নিচে দেখেন নাজমুল পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সবাইকে ডাকাডাকি করে ওকে মেসের ভিতরে নিয়ে আসা হয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের মেসের প্রায় 5 জন ম্যানেজার। বড় বড় আবাসিক হোটেলের মতো গ্রাউন্ড ফ্লোরে একটা রিসেপশন রয়েছে, তারা সেখানে বসে থাকেন। রাতেও 2 জন করে ডিউটি করেন। এছাড়াও 2টা সিকিউরিটি গার্ডও ছিলেন। তারা গেটে বসে থাকেন সারা রাত। কেউ রাত 1টার পর বাইরে গেলে বলে যেতে হয় গেটে, কারণ গেটের তালা কেবল ওনাদের কাছেই থাকে। আর এমনিতেও গেট খুলেই রাখেন সারা রাত, কারণ ছেলে পেলে সারা রাতেই প্রায় বাইরে যায়। কিন্তু ওনারা কেউই নাজমুলকে ওই রাতে বাইরে যেতে দেখেননি। যাই হোক, কিছুক্ষণ পর নাজমুলের চেতনা ফেরে। তারপর ওর কাছে কি হয়েছে জানতে চাইলে ও যা বলে তাতে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। ওর ভাষ্য মতে রাত তখন 1টার মতো। দরজায় ধাক্কা শুনে আমি দরজা খুলে দেখি রাসেল দাঁড়িয়ে আছে। রাসেল নিচতলায় থাকতো, আমাদের ক্লোজ ফ্রেন্ড। রাসেল আমাকে বলে, চল নিচে যাই, ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসি। আমি আর রাসেল মাঝে মাঝেই বাইরে যেতাম রাতে, তাই দরজা লক করে আমি ওর সাথে মেস থেকে বেরিয়ে পড়ি। মেসের সামনেই সাদ্দাম ভাইয়ের দোকান থেকে হালকা নাস্তা করে 2টো সিগারেট জ্বালালাম। তখন রাসেল বলল, চল বেতার মাঠে যাই, একটু খোলা আকাশের নিচে বসে গল্প করি। আমরা দুজনে চলে গেলাম বেতার মাঠে, সাথে আরও 2টো সিগারেট নিলাম। বেতার মাঠে গিয়ে এক জায়গায় বসে আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপর রাসেল বলল, তুই মেসে ফিরে যা। আমি বললাম, তুই যাবি না? রাসেল বলল, আমি তো এখানেই থাকি, ওই যে ওই গাছটাতে। আমি ওর কথায় একটু ধাক্কা খেলেও পরে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, এইখানে তুই আর তোর পেতনি বউ থাকিস নাকি? রাসেল উত্তর না দিয়ে হাসতে হাসতে গাছটার কাছে গিয়ে হেঁটে হেঁটে গাছে উঠে গেল, যেটা অসম্ভব ব্যাপার কোনো মানুষের পক্ষে। এই দৃশ্য দেখে আমি ভয়ে ঠাই হয়ে দাঁড়িয়ে রইলাম। এর মাঝেই রাসেলকে আমি আর দেখতে পেলাম না। ও মনে হলো বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল। তারপরে আমার মনে পড়ল, আরে রাসেল তো আজ সকালের ট্রেনে বাড়ি চলে গেল, যাওয়ার সময় ওর রুমের চাবিও দিয়ে গেছে আমাকে। এখন আমার পকেটে ওর রুমের চাবি রয়েছে। এরপর আমি আর কিছু ভাবতে পারিনি। এতটুকু বলে নাজমুল থামলো। দেখলাম এই শীতের সকালে ওর গা থেকে ঘাম ঝরছে। যাই হোক, এরপর মেস ম্যানেজাররা ঠিক করলো রাত 1টার পর ইমার্জেন্সি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। এভাবেই কেটে গেল আরো কয়েকদিন। একদিন রাতে আমি আর শুভ টিভি রুমে বসে খেলা দেখছিলাম। শুভ টিভি রুমে রাখা খাটের উপর বসে দেয়ালের সাথে হেলান দিয়ে ওর পরিচিত এক আত্মীয়ের সাথে কথা বলছিল আর খেলা দেখছিল, আর আমি সোফায় বসে খেলা দেখছিলাম। একটু পর আমরা রান্নাঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই। শব্দগুলো ছিল কয়েকজন কথা বলার মতো। প্রথমত একটা ছোট বাচ্চা মেয়ে বলছে, আম্মু আজ কি খাবো? তখন আরেকটি মহিলা ভারী কণ্ঠে বলছে, চিন্তা করিস না, তোর বাবা খাবার আনতে গেছে, উনি আসলেই খাবো। আরেকটি ছেলে কণ্ঠ, আমাদের মতোই 22 কি 25 বছরের হবে হয়তোবা, বলল, বাইরেই তো খাবার আছে। শুভ ততক্ষণে ভয়ে আমার কাছে চলে এসেছে। আমারও ভয়ে গলা শুকিয়ে কাঠ। এত রাতে রান্নাঘর থেকে কারা কথা বলে? কোনো রকমে দুজনের সাহস করে একটু সামনে এগিয়ে রান্নাঘরের ভেতরে উকি দিলাম। তারপর যেটা দেখলাম সেটা হয়তো আর কখনোই দেখতে চাই না। টোটাল 4টা মানুষকে দেখলাম, যারা প্রত্যেকেই অনেক লম্বা আকৃতির। ছোট যে বাচ্চাটা সে পর্যন্ত আমাদের চেয়ে বড়। মহিলাটি বসে আছে, তবুও তার মাথা দেখা যাচ্ছে না। তিনি বসে চুলার ভেতর পা দিয়ে আছেন আর দাউ দাউ করে আগুন জ্বলছে। আর বাকি 3 জনের মুখ দেখলাম ঝলসানো, আগুনে পুড়ে গেলে যেমনটা হয় তেমন। ছোট বাচ্চাটার চোখ নেই, চোখের জায়গায় গর্ত। আর আরেকজনের 2টা হাত কাটা।
এগুলো দেখে দুজনেই একসাথে চিৎকার করে উঠলাম। তারপর আমার আর কিছু মনে নেই। পরে যা শুনলাম সেটা বড় ভাইয়ের মুখে শোনা। ভাই যেভাবে বলছিল আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। একটা চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ি। তারপর দরজা খুলে বাইরে এসে দেখি শুভ দৌড়াতে দৌড়াতে আসছে। আমার কাছে এসে বলল, ভাই রিয়নকে বাঁচান, বলেই ও সেন্সলেস হয়ে পড়ে গেল। ততক্ষণে ছয়তলার সবাই উঠে গিয়েছিল আর নিচের ফ্লোরের কয়েকজন চলে এসেছিল। তাই কয়েকজনকে শুভর মাথায় পানি দিতে বলে আমরা টিভি রুমের দিকে দৌড়ে গেলাম। কিন্তু টিভি রুমে তুই ছিলি না, তাই রান্নাঘরে দৌড়ে ঢুকলাম। ঢুকে দেখি তুই শূন্যের উপর ভেসে আছিস আর তোর ঠিক নিচে উনুনের মতো আগুন জ্বালানো। তারপর তোকে সবাই মিলে ধরে নিচে রুমে নিয়ে আসি। সারা রাত তোর মাথায় পানি দেওয়া হয়েছে, ডাক্তারও এসে দেখে গেছেন তোকে। এই বলে তিনি থামলেন। আমি জিজ্ঞেস করলাম, শুভ কই? ভাই বললেন, ওর আব্বা আম্মা এসেছিল, ওকে বাসায় নিয়ে গেছে। ও কোনো কথা বলতেছে না, চুপচাপ বসে সিলিংয়ের দিকে তাকিয়েছিল, মানে উপরের দিকে তাকিয়েছিল। এসব দেখে ওর মা বাবা ওকে নিয়ে বাসায় চলে গেছে। তোর ফ্যামিলিতেও খবর দেওয়া হয়েছে, তারাও আসতেছেন। দুপুর নাগাদ আমার বাড়ি থেকে আব্বু আর চাচাতো ভাই ইমরান আসলো। পরে আমি তাদের সাথে বাড়িতে চলে আসি। বাড়িতে প্রায় 1 সপ্তাহ সময় কাটাই। এর মাঝে মেসের কারোর সাথে তেমন যোগাযোগ করিনি, কিন্তু শুভর বাসায় ফোন দিয়েই কোনো খোঁজ পাচ্ছিলাম না। তাই 1 সপ্তাহ পর শুক্রবার সকালে আমি বাসা থেকে বের হই মেসের উদ্দেশ্যে। মেসে আসতে আসতে প্রায় 12:30 বেজে যায়। পরে গোসল দিয়ে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে মেসের সামনের দোকানে সবাই জড়ো হই। অনেকেই নেই মেসে। বড় ভাইরা কয়েকজন বাসায় চলে গেছে। সবাই কুশলাদি জিজ্ঞেস করে কিছু সময় পর মেসের কথাগুলো বলতে শুরু করে। আমি মেস থেকে যেদিন বাসায় যাই সেদিনও ছিল শুক্রবার। আমি যাওয়ার পর রাতে মেসের সব অদ্ভুত ঘটনা ঘটে। প্রায় সবাই সেই ঘটনাগুলোর শিকার হয়। মেসে নাকি রাতে টিভি রুম থেকে প্রচন্ড জোরে হাড়ি পাতিল ভাঙার শব্দ আসতো। একটা মহিলা আর্তনাদ করে বলতো, তোরা আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে গেছিস, তোদের কারো রক্ষা নেই। সব কয়টার ঘাড় মটকিয়ে তারপর আমরা এখান থেকে যাব। এছাড়াও রাতে পানির ট্যাপগুলো অটোমেটিক চালু হয়ে যেত, বারান্দার লাইটগুলো বন্ধ হয়ে যেত। আবার সিঁড়ি দিয়ে হাঁটার সময় পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিত। এতে কয়েকজন আহত হয়েছে। এই জন্য অনেকে মেস ছেড়ে বাসায় চলে গেছে। আর মেসে অন্যান্য যারা আছে তারাও মেস খুঁজছে, অন্য মেস পেলেই তারা সেখানে উঠে যাবে। এগুলো দেখে মালিক পক্ষ ঘাবড়ে গেছে। তারাও সবার অ্যাডভান্স দেওয়ার টাকা ফেরত দিতে রাজি হয়েছে। আজকে ম্যানেজাররা কয়েকজন গেছে এক হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আমাদের মেস থেকে একটু দূরে একটা মাদ্রাসা ছিল, সেখানে এতিমদের থাকার ব্যবস্থাও ছিল। সেই মাদ্রাসার একটা হুজুর অনেকদিন হলো দেশের বাইরে ছিলেন, কোথায় ছিলেন সেটাকেও জানে না। ওনার আসার খবর পেয়ে সেখানেই গেছে ম্যানেজাররা। যাই হোক, আমরা মেসে এসে দুপুরের খাওয়া শেষ করে নিচে এসে সবাই বসে আছি। এর মাঝে টিভি রুম থেকে টিভি নিচে নামিয়ে আনা হয়েছে। সবাই নিচে বসেই টিভি দেখছিলাম। তারপর ম্যানেজাররা ফিরে আসলেন। হুজুর নাকি তাদের বলেছেন তিনি সন্ধ্যায় আসবেন। মাগরিবের ওয়াক্তের পর হুজুর আসলেন, সাথে আরো 3 জনকে নিয়ে। তিনি এসে প্রথমেই আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি অনেক ভাগ্যবান। সেদিন হয়তো তুমি বাঁচতে না, কোনো এক ভালো কাজের ওসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এবং হেফাজত করেছেন। আমি চুপচাপ হুজুরের কথাগুলো শুনলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। তারপর হুজুররা উপরে চলে গেল। আমাদের বলল কেউ যেন 3 তলার উপরে না ওঠে। আমরা সবাই নিচে জড়ো হয়ে বসে থাকলাম। প্রায় 3 ঘন্টা পর হুজুররা নেমে আসলেন। হুজুর আগে নামলেন আর বাকি 3 জন পরে। যে 3 জন এসেছিলেন হুজুরের সাথে তাদের দেখলাম 2 জন মিলে একজনকে ধরে ধরে নামাচ্ছে, আর 3 জনেরই গা থেকে বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে। তাদের গায়ে মনে হচ্ছে পচা রক্ত মাখা, পাঞ্জাবিগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। হুজুর এসে সোফায় বসলেন। তারপর হুজুর যেভাবে বললেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমি আগে থেকে টের পাচ্ছিলাম যে এখানে খুব ভয়ঙ্কর একটা খারাপ জিনের পরিবার থাকে।
তারা এইখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, সেটাতে থাকতো। কিন্তু গাছটা কেটে যখন মেস বানানো হয়েছে, তারপর থেকে তারা 6 তলা আর ছাদে থাকতো। প্রথম প্রথম কারো ক্ষতি করেনি, কারণ তাদের ইচ্ছা সেটা ছিল না। আপনারা যখন প্রথম মেস চালু করেন, তারা শুধু ভয় দেখিয়ে আপনাদের তাড়ানোর চেষ্টা করেছিল। সেটাতেও তারা সফলতা লাভ করেনি। তারপর ভয়ের মাত্রা যখন বাড়িয়ে দিল, তখন তারা সফল হয়। আপনারা তো মেস বন্ধ করেছিলেন 2 বছরের মতো। তারপর আবার যখন মেস চালু করলেন, তখন তারা প্রচণ্ড রেগে যায়। আর মেস বন্ধ করার সময় আপনারা যে হুজুরকে নিয়ে এসেছিলেন, উনি জিনগুলোকে 6 তলার ওই ঘরগুলোর মালিকানা দিয়ে যান। তাছাড়া সেদিন সেই হুজুরকে মেরে ফেলা হতো যদি হুজুর এই কথাগুলো না বলে যেতেন। হুজুর নিচে এসে আপনাদের কি বলেছিল? তখন মেস ম্যানেজাররা বলল, হুজুর বলেছিল এখানে থাকলে সবার ক্ষতি হবে, তাই মেস বন্ধ করে দিতে হবে। আবার 2-3 বছর পর চালু করতে পারবেন, তবে 6 তলায় কেউ যেন না থাকে। কারণ 6 তলা হুজুর ওই জিনেদেরকে থাকতে বলেছিলেন। তখন বর্তমান এই হুজুর আবার বলতে শুরু করলেন, হ্যাঁ উনি বলেছিলেন, কারণ ওনাকে বলা হয়েছিল এটা বলতে। আপনারা যদি 6 তলায় কাউকে না উঠতে দিতেন, তাহলে সব ঠিক থাকতো। কিন্তু 6 তলায় যখন ছেলেদেরকে উঠিয়েছেন, তখন থেকে তারা প্রচণ্ড রেগে যায়। কারণ ওয়াদা মাফিক তারা সেখানেই থাকা যোগ্য, কিন্তু আপনারা তাদের কথা রাখেননি। তাদের সাথে যে প্রতিশ্রুতি হয়েছিল, সেই কথাগুলো আপনারা ভঙ্গ করেছেন। আর বিভিন্নভাবে আপনাদের ক্ষতি করার তারা চেষ্টা শুরু করেছে। এই যে 2 ছেলে, এটা রিয়ন এবং শুভ ভাইকে দেখিয়েছে আর কি। এই যে 2 ছেলে, ওরা তো সেদিন বাঁচার কথা ছিল না। এই ছেলেটাকে আমি বলতে বোঝাচ্ছে রিয়ন ভাই, এই ছেলেটাকে তারা খেতে চেয়েছিল। আর আরেকটা ছেলে, মানে শুভ, যে আরেকটা ছেলের সাথে ওদের বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে দেয়। ওই বাচ্চা জিনটা এখন ওই ছেলের সাথে আছে, আর এদেরকে আমি বন্দি করে নিয়ে যাচ্ছি আমার সাথে। এরা খুবই ভয়ঙ্কর ও শক্তিশালী জিন। এদের মধ্যে 2 জন নেই, একটা বাচ্চা জিন যেটা ওই ছেলের সাথে আছে, মানে শুভর সাথে আছে, আর একটা শক্তিশালী জিন, আর একটা শক্তিশালী ছেলে জিন যে কোথায় আছে আমি জানি না। আপনারা মেসের 6 তলায় আর কাউকে উঠতে দিয়েন না। পারলে রান্না করার ব্যবস্থা নিচেই করেন, টিভি রুমটাও নিচে নিয়ে এসেছেন, ভালো হয়েছে। এই বলে হুজুর তার শিষ্যদের নিয়ে চলে গেলেন। তখন আমি চিন্তায় পড়ে গেলাম শুভকে নিয়ে। যেহেতু হুজুর বলল শুভর সাথে সেই বাচ্চা মেয়ে জিনটা আছে, তাহলে শুভর কোনো ক্ষতি হবে না তো। আর এমনিতেই শুভর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই আমি দৌড়ে মেস থেকে বের হয়ে হুজুরের কাছে গেলাম। হুজুরকে শুভর কথা জিজ্ঞেস করলে হুজুর বলল, তুমি চিন্তা করো না বাবা, উপরে আল্লাহ পাক আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তোমার বন্ধু 3 দিন পর মেসে চলে আসবে। তার ঠিক 3 দিন পরই শুভ মেসে ফিরে আসে। আর এই 3 দিনে মেসে কোনো অদ্ভুত ঘটনাও ঘটেনি, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এই ছিল আমার ঘটনা। এটার বাস্তবতা প্রমাণ করার জন্য সাক্ষীর অভাব হবে না, কারণ মেসের প্রায় সবাই এই ঘটনাগুলোর সাক্ষী। ঘটনাটি পড়ে শোনালে খুশি হতাম। আর শুভর সাথে কি ঘটেছিল সেটি আরেকদিন বলবো। মেসটির নাম বলছি না, কারণ তাতে মেস মালিকের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ একরাম হোসেন রিয়ন ভাইকে। ওনাদের মেসে দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা খুব চমৎকারভাবে লিখে পাঠিয়েছেন। আমি নিজেও পড়ছিলাম আপনার ঘটনা, আমি খুবই শিহরিত হয়েছি আপনার ঘটনা। আশা করি লিসেনারদেরও ভালো লেগেছে। তো শুভর সাথে পরবর্তীতে কি হলো, আশা করছি খুব দ্রুত আপনি সেটি আমাদেরকে পাঠাবেন, এবং লিসেনাররাও হয়তোবা খুব আগ্রহী থাকবেন যে শুভর সাথে যেহেতু এই ভয়ঙ্কর পিশাচ জিন, যেটি বাচ্চা জিন, ওর সাথে রয়েছে, তাহলে ও কিভাবে মুক্তি পেল, বা ওর সাথে এখনো কি কোনো ঘটনা ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল এই ঘটনা। চলে যাচ্ছে রাজন ভাইয়ের ঘটনায়। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা রাজন ভাই পাঠিয়েছেন, এবং তিনি আমাদেরকে ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন যে তার ভাই যেখানে পার্ট টাইম জব করতো, সেখানে একজন বৃদ্ধ লোকের সাথে তার পরিচয় হয়। এবং যে ঘটনাটা রাজন ভাই শেয়ার করেছেন সেটা হচ্ছে
বাংলাদেশের বাইরের ঘটনায় বাংলাদেশে তিনি এক ভাইয়ের ঘটনা শেয়ার করবেন। জার্মান থেকে তার এক বড় ভাই তাকে ঘটনা পাঠিয়েছেন, এবং এর আগেও তার একটা ঘটনা আমরা বহুদিগতায় শেয়ার করেছিলাম। তো ওনার নাম ছিল স্কুনোয়া, ওনার বয়স ছিল 91 বছর, এবং বয়স অনেক হবার পরেও ওনার হাঁটা চলা, কথা বলা অনেকটা 50 বছরের বয়সের মতো। ঘটনাটা স্কুনোয়ার কাছ থেকেই শোনা, এবং 1937 সালের দিকে জার্মান পুলিশের সাথে এই ঘটনাটা ঘটে। সেই পুলিশের নাম ছিল ডিটার, এবং ডিটার যেখানে থাকতো সেই শহরের নাম ছিল হাইডেলবার্গ। এক রাতে হাইডেলবার্গে একটা রবারি আর খুনের খবর ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া করেছিল সেই ডাকাত দলকে, কিন্তু ধরতে পারেনি। ক্রাইম সিনে গিয়ে ডিটার আর তার টিম দেখতে পায় দুটো 5 আর 9 বছরের বাচ্চা সহ এক মাঝবয়স্ক পুরুষের মৃতদেহ। মনে হচ্ছিল লাশগুলোর চোখে, চোয়ালে, পেটে, বুকে ধারালো রড দিয়ে ডাকাত দলের লোকেরা নির্যাতন চালিয়েছে। পুরো শরীর জুড়ে অসংখ্য ক্ষতের ছিদ্র, এবং সেই ছিদ্রগুলো দিয়ে তখনও গলগল করে রক্ত পড়ছিল। প্রতিবেশীদের কাছে ডিটার জানতে পারে এই ফ্যামিলির সাথে একজন মহিলাও থাকতো, কিন্তু সেই মহিলা জীবিত নাকি মৃত তার কোনো আর খোঁজ পাওয়া যায়নি। লাশ নিয়ে পাঠিয়ে দেওয়া হয় হাইডেলবার্গের একটি পুরাতন হাসপাতালে। কথিত আছে সেই হাসপাতালে শুধুমাত্র খুন হওয়া, আত্মহত্যা করা লাশগুলোই রাখা হতো, পোস্টমর্টেম করা হতো। হসপিটালটা বর্তমানে অ্যাবান্ডন করা হয়েছে বেশ কিছু কারণে। তো লাশ পৌঁছে দিয়ে বাসায় ফেরার পর ডিটারের হঠাৎ খেয়াল হয় সে লাশের মুখের ভেতর সম্ভবত একটা কাগজ দেখেছিল, কিন্তু সেটা তখন খেয়াল করেনি মনের ভুলে। নিজে নিজে ভাবতে থাকে সে ঠিক করে সত্যি পুরুষের লাশটার মুখের ভেতর যদি কোনো কাগজ থাকে তবে সেখান থেকে কোনো লিড পাওয়া যেত এই মার্ডারগুলো। ডিটার রাত প্রায় 11টার দিকে সেই হাসপাতাল চলে আসে এবং স্টাফকে জিজ্ঞেস করে আজকে রাতে আসা লাশগুলো কোথায় রাখা হয়েছে। তো ডিটার আরো জিজ্ঞেস করে পোস্টমর্টেম করার সময় তার লাশের মুখের ভেতরে কি কোনো কাগজ পেয়েছিল কিনা। স্টাফ বলে সে বেশি কিছু জানে না, যে পোস্টমর্টেম করেছে সে জানতে পারে। তারপরেও ডিটারের মনের মধ্যে খানিকটা খুঁতখুত করছিল বিষয়টা নিয়ে। স্টাফ তাকে ওই মর্গ পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। ডিটার সেই পুরুষের লাশটার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেখতে পায় মুখটা পুরোপুরি বন্ধ করা, অথচ লাশ পাঠানোর আগেও সে দেখেছিল লাশের মুখটা অনেকখানি খোলা। ডিটার অনেক টানাটানি করে লাশের মুখ ধরে, কিন্তু সে কিছু খুলতে পারছিল না। সেভাবে তাকে স্টাফকে ডাক দেওয়া দরকার, এবং সে ভাবে সেটা, এবং বাইরে গিয়ে স্টাফকে ডেকে আনে। স্টাফ এসেই দেখতে পায় লাশের মুখটা বড় রকমের হা করা। ডিটার এটা দেখে খুব চমকে যায়। সে ঘাবড়ে স্টাফকে বলে, আমি বের হওয়ার আগেও দেখেছিলাম লাশটার মুখ বন্ধ। স্টাফ বলে, স্যার আপনার ঘুম পেয়েছে, বাসায় চলে যান, এত স্ট্রেস নেওয়ার দরকার নেই, কোনো কাগজ যদি পাই আমরা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ডিটার আর কিছু বলে না। লাশের মুখের ভেতর লাইট মেরে দেখে কোনো কাগজ নাই সেখানে। যাই হোক, সে তার বাড়ি ফিরে আসে এবং ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর তার ঘুম ভাঙে একটা বিকট শব্দে। কেউ যেন রড দিয়ে তার ফ্লোরের সমানে আঘাত করছে। তাড়াতাড়ি করে হাতের কাছে থাকা টর্চটা দিয়ে সে এদিক ওদিক মারতেই তিনি একটা শব্দ শুনছিল, কিন্তু কিছু দেখতে পারছিল না। ইগনোর করে আবার শুয়ে পড়ে তিনি। এরপর ওই রাতে আর কিছুই হয়নি। পরদিন সকালে হাসপাতাল থেকে রিপোর্ট আসে এবং জানা যায় কোনো কাগজ ছিল না লাশটার সাথে। ডিটার তার মনের ভুল ভেবে বিষয়টা ভুলে যেতে থাকে এবং প্রায় 1 বছর কেটে যায়, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া যায় না। কেসটাও ফাইলের নিচে চাপা পড়ে ধুলো পড়তে থাকে। ঠিক 1 বছর পার হবার পর হাইডেলবার্গে আরও একটা খুনের খবর আসে। শহরের শেষ প্রান্তে একটা বেসরকারি দোকানে খুন হয়েছে। বেকারি শপে খুন হয়েছে। বেকারি শপের মালিক বলেছিল সে দিনে এখানে থাকে, রাতে শপের 2 জন কর্মচারী থাকতো। তবে সেই মার্ডারটাও ছিল গত বছরের ক্রাইম সিনটার মতো। চোখে, মুখে, বুকে, পেটে অসংখ্য ছিদ্রের দাগ। তবে এবার সামান্য ভিন্নতা ছিল সেখানে। বেকারি শপের দেওয়ালে জার্মান ভাষায় লেখা ছিল, এসো, আমাকে খুঁজে বের করো। তো ডিটার এবার একটা লাশের মুখের ভেতর স্পষ্ট দেখতে পায় একটা কাগজ। সে এবার টান মেরে কাগজটা বের করে ফেলে। কাগজ খুলে দেখতে পায় সেখানে লেখা ছিল, পূর্ব দিকের একটা পুরাতন শহর থেকে মাইল 10 ভেতরে একটা পুরাতন গুহায় লুকিয়ে আছে সব রহস্য।
ডিটার কাগজটা তার কাছে রেখে দেয়। লাশ পোস্টমর্টেম হওয়ার পর ডিটার তার একজন জুনিয়রকে দায়িত্ব দেয় মৃতের বাড়ির লোকের কাছে তাদের অতীতের চলাফেরার খবর সংগ্রহ করে আনতে। ডিটার এরপর একদিন বের হয় পূর্ব দিকের সেই শহরের উদ্দেশ্যে। শহরের নামটা জানা যায়নি। সে ওখানে পৌঁছে দেখতে পায় পাথর দিয়ে তৈরি অসংখ্য ঘর, দেখতেও অদ্ভুত। সে বলেছিল তার জীবনে এরকম ঘর সে কখনো দেখেনি। ঘরগুলোর সাইজ ছিল বেশ ছোট ছোট, 2 থেকে 3 ফুট সাইজের মানুষের জন্য উপযোগী হবে। এখানে কোনো সাধারণ মানুষ মাথা নিচু করেও ঢুকতে পারবে না। ডিটার সেই কাগজের নির্দেশনা মোতাবেক সামনের দিকে যেতে শুরু করে এবং 10 মাইল পথ অতিক্রম করার উদ্দেশ্য নিয়ে। যেতে যেতে মাথার উপর দিকে সূর্য নেমে যায়, অন্ধকার ছেয়ে যেতে থাকে সবকিছু। সে একটা জায়গায় দাঁড়িয়ে ব্যাগ থেকে কিছু খাবার নিয়ে ডিনার করতে শুরু করে। হঠাৎ একটা বেশ ফর্সা বর্ণের লালচে চুলের একটা বাচ্চা তার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকে। বাচ্চাটার চোখের দিকে ডিটারের অনেক মায়া হয়। দেখে মনে হচ্ছিল অনেক দিন বাচ্চাটার পেটে কোনো খাবার পড়েনি, চোখে ঘুম নেই। সে বাচ্চাটাকে একটা প্যাকেট দেয় খাবারের। বাচ্চাটা সেটা নিয়ে একটা দৌড় দেয় সেখান থেকে। ডিটার আর বাচ্চাটাকে সেখানে খুঁজে পায়নি। খাওয়া শেষ করে সে আবারও সামনের দিকে যেতে শুরু করে। উঁচু নিচু রাস্তায় তার গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল পেছন থেকে কেউ টেনে ধরেছে গাড়িটাকে। সে ঠিক করে এই রাস্তায় গাড়ি নিয়ে এগোনো যাবে না, পায়ে হাঁটা শুরু করতে হবে। কুয়াশা তখন বেশ তীব্রভাবে ঢেকে ফেলেছে তার সামনের সবকিছু। হঠাৎ তার অনুভব করে বেশ ঠান্ডা কিছু তার একটা গাল স্পর্শ করে পেছনের দিকে চলে গেছে। সে পাত্তাই দিচ্ছে না এসবে, মনে মনে ভয় পেতে শুরু করে সে। কিন্তু ফিরে যাওয়ার কথা তার মাথায় কেন জানি আসছিল না। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল আরো সামনের দিকে যাবে সে, আরো সামনের দিকে তাকে যেতে হবে। কেমন একটা নেশা চড়ে বসেছিল তার মাথায়। হাঁটতে হাঁটতে সে একটা পাহাড়ের সামনে এসে পৌঁছায়। ছোটখাটো একটা গুহার মতো ছিল সেখানে। ডিটার বুঝতে পারে ওই কাগজে সম্ভবত এই গুহার কথাই বলা হয়েছিল। সে ফট করে ভেতরে চলে যায়। ভেতরে গুহার উপর থেকে টপ টপ করে পানি পড়ার শব্দ ছাড়া অন্য কিছুই সে শুনতে পাচ্ছিল না। অনেকখানি ভেতরে চলে যাবার পর সে দেখে একটা বাচ্চা অবয়বের মতো কিছু একটা পেছন হয়ে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে। ডিটার কাপা কাপা গলায় বাচ্চাটাকে ডাকে। বাচ্চাটা তখন খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ডিটারের দিকে তাকাচ্ছিল না। ডিটার কাছে গিয়ে বাচ্চাটার গায়ে হাত দিতেই অনুভব করে প্রচন্ড ঠান্ডা একটা দেহ। তার মনে হচ্ছিল সে কোনো একটা বরফের টুকরায় হাত দিয়েছে। বাচ্চাটা ডিটারের হাত ছড়িয়ে সামনের দিকে দৌড়ে চলে যায়। ডিটার বাচ্চাটাকে ডাকতে ডাকতে ধাওয়া করতে শুরু করে। একটা পর্যায়ে এসে ডিটারের মাথায় একটা কথা ঘুরপাক খেতে শুরু করে, কারণ তার সামনে তখন 4টে রাস্তা চলে এসেছিল। সে ভুলে যায় সে কোন পথটা দিয়ে গুহার ভেতরে ঢুকেছিল। হঠাৎ একটা রাস্তার ওদিক থেকে বাচ্চার আওয়াজ আসে। এখানে এসে মানুষ ধন সম্পদ পেয়ে নিজেকে ভুলে যেতে শুরু করে, আর যখনই মানুষ নিজেকে ভুলে যায় ঠিক সেই রাতেই একখানে থাকা প্রহরী মানুষগুলোকে তাদের সাথে নিয়ে যায়। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কণ্ঠটা উধাও হয়ে যায়। পেছন দিক থেকে শুনতে পায় ঠক ঠক করে কেউ যেন হেঁটে আসছে তার দিকে। ঠক ঠক ঠক, এবং তার পেছনে দাঁড়িয়ে গেছে এরকমটা সে অনুভব করে, কিন্তু পেছনে তাকানোর সাহস তিনি পাচ্ছিল না। পেছন থেকে একটা কণ্ঠ বলে, এগিয়ে যাও, খানিকটা দূরে তোমার জন্য অপেক্ষা করেছে গোটা দুনিয়ার মূল্যবান ধন সম্পদ। ডিটার এটা শোনার সাথে সাথে ফিল করে তার পা দুটো তার নিজের আয়ত্তে নেই। সে এগিয়ে যাচ্ছে কিন্তু চাচ্ছিল না সামনের দিকে যেতে। মিনিট 2 পর একটা জায়গায় এসে থেমে যায় সে। তার সামনে তখন অসংখ্য মূল্যবান স্বর্ণ। তার চোখ সেদিকে আটকে যায়। আবার পেছন থেকে ঠক 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 শব্দ, আর সাথে একটা কণ্ঠ, নিয়ে যাও, এগুলা সবই তোমার। ডিটার এবার পেছন দিকে তাকানোর চেষ্টা করলো। তার ঘাড় কোনোভাবেই সে পেছনের দিকে ফেরাতে পারছিল না। কণ্ঠটা আবার তাকে বলে, এখান থেকে যতটুকু পারো ঠিক ততটুকু যদি তুমি নিজের সাথে না নিয়ে যাও তবে এই গুহাতেই আটকা পড়ে তুমি মারা যাবে। যদি বাঁচতে চাও এগুলা নিয়ে যাও। ডিটার কোনো উপায় না পেয়ে তার সাথে থাকা ব্যাগটাতে এক এক করে স্বর্ণ তুলতে শুরু করে। ব্যাগ ভরে গেলে সে আবার টের পায় তার পা তার কন্ট্রোলের বাইরে, নিজে নিজেই চলছে। হাঁটতে হাঁটতে সে একসময় বুঝে ফেলে গুহার বাইরে চলে এসছে সে। মনে মনে চিন্তা করে এসব যে নিয়ে যাবে তা ঠিক হবে না।
এবং তা ঠিক হবে কিনা তার শিওর না, কারণ সে তার সাথে তখন যা যা হলো তার কাছে কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছিল না। ব্যাগটা সে ছুঁড়ে মারে পাশের জঙ্গলের দিকে। ব্যাগ ফেলে এক দৌড়ে সে তার গাড়ির কাছে চলে আসে। গাড়ির কাছে সে দেখতে পায় ওই বাচ্চাটা যে তার কাছে খাবার নিয়ে গেল সে বসে আছে গাড়ির ভেতর। বাচ্চাটা তাকে বলে, ফেলে দিয়ে কাজটা ঠিক করনি, ওরা আসবে তাদের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে নিতে, ফিরিয়ে দিতে না পারলে ওরা তোমার চোখ উপড়ে নিয়ে যাবে। ডিটার এটা শুনে ঘাবড়ে গিয়ে ভয়ের কারণে হাতে থাকা পিস্তলটা দিয়ে বাচ্চাটার দিকে তাক করে পুরো ম্যাগাজিন খালি করে দেয়। গুলি করা শেষ হয়ে গেলে সে দেখতে পায় ম্যাগাজিনে ম্যাগ খালি করে দেয় এবং দেখতে পায় সে বাচ্চাটার মাথায় গুলি লেগেছে, রক্ত টপটপ করে পড়ছে, কিন্তু বাচ্চাটা ডিটারের দিকে তাকিয়ে তখনও হাসছে আর বলছে, ব্যাগটা খুঁজে নিয়ে এসো, নাহলে তোমার মৃত্যু তোমার পেছন পেছন ধাওয়া করবে। এটা বলেই বাচ্চাটা ডিটারের চোখের সামনে থেকে এক নিমিষে হাওয়া হয়ে যায়। ডিটার তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসে, উদ্দেশ্য সরাসরি হাইডেলবার্গ পৌঁছানো। শহরে পৌঁছে তিনি সে থানায় রিপোর্ট করে যে ওই এলাকায় কিছু পায়নি। রাতের ঘটনাগুলো সে কাউকে শেয়ার করেননি, কারণ তার মনে হচ্ছিল এসব অবিশ্বাস্য জিনিস কেউ বিশ্বাস করতে চাইবে না। সন্ধ্যার দিকে ডিটারের খেয়াল হয় তার ফিয়ান্স আজকে হাইডেলবার্গ আসার কথা এবং তাকে রিসিভ করতে নিয়ে যেতে হবে, কিন্তু তার শরীরটা হঠাৎ খারাপ হয়ে আসতে শুরু করে। রাতে তার ফিয়ান্স নিজেই ডিটারের বাসায় চলে আসে। ডিটারের ফিয়ান্স তাকে জানায় গতকাল রাতে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিল। ডিটার জানে এসব তখন থাক, আমার অনেক খারাপ লাগছে শরীরটা। রাতে ডিটার যখন ঘুমিয়ে যায় তার ফ্লোরে কারো রড দিয়ে বাড়ি মারার শব্দে তিনি ডিটারের গত বছরের ওই রাতটার কথা মনে পড়ে যায় যে এই রাতটা ঠিক এরকম শব্দ হয়েছিল। সে উঠে গিয়ে তার ফিয়ান্সকে ডেকে তোলে। সে জানায় সে এরকম শব্দ আগে কোনো শব্দ শোনেনি। ডিটার মনের ভুল ভেবে আবারও রুমে চলে যায়। রুমে ঢুকেই তার চোখ প্রায় কপালে উঠে যাবে। সে দেখে ওই রাতে যে বাচ্চাটাকে সে গুলি করেছিল সেই বাচ্চাটা তার স্টাডি টেবিলে বসে আছে। ডিটার তার মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিল না। সে চেষ্টা করছিল তার ফিয়ান্সকে ডাকার, কিন্তু তার মুখ যেন কেউ সেলাই করে দিয়েছে এমন অবস্থা। বাচ্চাটার পেছন থেকে একটা কুজো বৃদ্ধ লোক এগিয়ে আসে এবং লাঠিতে ভরা ঠক ঠক শব্দ। লোকটা ডিটারের মাথার কাছে এসে চুল টেনে ধরে রাগের মাথায় কিছু একটা বলে, যা শুনে ডিটার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর ডিটার সেই কথাটা মনে করতে পারেনি। তার শুধু এতটুকু মনে ছিল একটা বাচ্চা আর বৃদ্ধ লোককে সে তার ঘরে দেখেছিল। তার কথায় কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। একদিন হঠাৎ ডিটারের সেই জুনিয়র জানায় বেকারি শপের মৃত লোক দুটোর ব্যাপারে। সে বলে বেকারি শপে যে দুটো লোক মারা গিয়েছিল তাদের সাথে গত বছরে হাইডেলবার্গে মারা যাওয়ার দুটো বাচ্চা আর একজন পুরুষের কিছুটা কানেকশন আছে। অদ্ভুত কোনো একটা কারণে এরা পাঁচজনই হাইডেলবার্গের একটা ওল্ড এইজ ফাউন্ডেশনের সাথে জড়িত ছিল। প্রথমে যে পুরুষটা মারা গিয়েছিল সে ওই ওল্ড এইজ ফাউন্ডেশনের প্রতি মাসে কিছু সংখ্যক টাকা পয়সা ডোনেট করত। পুরুষের বাচ্চা দুটো সেই ওল্ড এজ মাঝে মাঝেই যেত, আর বেকারি শপের মৃত দুই লোক আগে সেই ওল্ড এজ ফাউন্ডেশনে রান্না করার দায়িত্বে কাজ করত। এরা হঠাৎ করেই একদিন সেখানে কাজটা ছেড়ে দেয়। সবাই বলছিল নাকি উল্টাপাল্টা কিছু একটা দেখে রাতারে চিৎকার চেঁচামেচি করছিল মনস্টার মনস্টার বলে। তাদের জিজ্ঞেস করা হলে তারা শুধু একজন আর একজনের দিকে তাকিয়ে থাকতো আর কিছুক্ষণ পর হাড়মাও করে কান্নাকাটি শুরু করে দিত। এরপর তারা সেখানে কাজটা ছেড়ে দেয়। কেউ এর পেছনের রহস্যটা জানতে পারেনি। কাজটা ছাড়ার পর 2 সপ্তাহ পরই তাদের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। ডিটার সব শুনে কিছু বুঝতে পারে না এসবের মূলটা আসলে কোথা থেকে। তার ফিয়ান্সে তখনও হাইডেলবার্গে তার বাসায় ছিল। ফিরে গিয়ে সে তার ফিয়ান্সেকে জুনিয়রের বলা ঘটনাটা জানায়। তার ফিয়ান্সে বলে যে কিছুদিন আগে একটা ওল্ড এজ হোমকে স্বপ্নে দেখেছিল। সে দেখেছিল পুরাতন একটা ওল্ড এজ হোম, অনেকগুলো বৃদ্ধ লোক এবং সবাই চুপচাপ বসে আছে, কেউ হুইল চেয়ারে, কেউ দেয়ালে পিঠ ঠেকিয়ে, কেউ বা মাটিতে শুয়ে। হঠাৎ ডিটার কোথায় থেকে যেন এসব বৃদ্ধগুলোকে একে একে রড দিয়ে পেটাতে শুরু করে। বৃদ্ধ লোকগুলো কান্নাকাটি করছিল এবং রীতিমতো প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু ডিটারের চোখে মুখে নাকি তখন একটা জানোয়ারের মতো ভাব ছিল। পেটাতে পেটাতে সে একটা বৃদ্ধ লোককে মেরে ফেলে। সাথে সাথে বাকি বৃদ্ধগুলো ডিটারকে একই সাথে ধরাধরি করে ছাদে নিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। ফেলে দিয়ে আবারও তাকে ছাদে তুলে নিয়ে আসে এবং আবারও তাকে নিচে ফেলে দেয়। এভাবে 10-15 বার ডিটারকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওর ফিয়ান্স এসব দেখে বৃদ্ধগুলোকে আটকাতে গেলে বৃদ্ধগুলো তাকে জানায় ডিটারের মধ্যে শয়তান ঢুকে গেছে, আস্তে আস্তে শয়তানটা ওকে নিজের আয়ত্তে নিয়ে আসবে।
ডিটার একসময় তার খুব কাছের যে কোনো একজনকে খুন করবে সেই শয়তানকে খুশি করার জন্য। খুন করার পর সেই শয়তানটা নিজেই ডিটারকে হত্যা করে চলে যাবে। ডিটা তার ফিয়ান্সেকে জিজ্ঞেস করে, স্বপ্নটা কয়দিন দেখেছ? তার ফিয়ান্সে জানা একদিনই দেখেছিল সে। ডিটার এটাই খুব একটা গুরুত্ব দেয় না, কারণ সে শয়তান বা সেরকম কোনো কিছুতে সেমন বিশ্বাস করতো না। এভাবে দিন কাটতে থাকে। তার ফিয়ান্সে হাইডেলবার্গ থেকে চলে যায় কিছুদিন পর। এর প্রায় 2 সপ্তাহ পর ডিটার এক হলিডেতে একটা বারে যায় ড্রিঙ্ক করবার জন্য। সেখান থেকে ফিরে আসার পর সে খেয়াল করে তার পেছন পেছন কেউ হেঁটে আসছে। সে থেমে গেলে ওই লোকটা থেমে যায়। সে কিছুক্ষণ পর খেয়াল করে লোকটার দিকে ফিরে সরাসরি দৌড় দিতে শুরু করে ধরার জন্য, কিন্তু লোকটা ডিটারকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে যায়। ডিটারের বাসায় ফিরে ফ্রেশ হবার পর তার দরজায় কারো নক করার শব্দে সে দরজা খোলে। দেখতে পায় একটা বেশ লম্বা চড়া লোক, মাথায় গোল একটা ক্যাপ। লোকটা ডিটারকে বলে, ভেতরে আসতে পারি? ডিটার জিজ্ঞেস করে, কে আপনি? লোকটা জানে, আমি সেই যে আপনার এতক্ষণ ধরে ফলো করে আসছিলাম, এবং আমি সেই ব্যক্তি যে আপনাকে মৃত্যুর রহস্যটা জানাতে পারবে। ডিটার নাড়াচাড়া দিয়ে দাঁড়ায়। এতগুলো দিন খুঁজেও তারা কিছু জানতে পারেনি, অথচ এই লোক কোথা থেকে এসছে সবকিছু জানে। তো ডিটার লোকটাকে ভেতরে এনে বসায় এবং বসে জিজ্ঞেস করে, বলো কি জানো, কিভাবে হলো লোকগুলোর মৃত্যু? লোকটা জানে, আমি তাদের মৃত্যুর খবর দিতে এখানে আসিনি, আমি এসেছি যেন আপনি প্রাণে বেঁচে যান। ডিটার মাথা গরম করে চিৎকার চেঁচামেচি শুরু করে লোকটার উপর, এবং লোকটা তখন বলে, ভাই মাথা গরম করে লাভ নেই, আপনি নিজেই নিজের মৃত্যুকে আপনার পেছনে লেলিয়ে দিয়েছেন, তা আপনাকে জানানোর জন্য আমার এখানে আসা। শুনুন, যে বৃদ্ধ লোকটাকে আপনি এখানে নিয়ে দেখেছিলেন সে ছিল জার্মান আর্মির একজন লেফটেন্যান্ট। সে নিজের টাকা খরচ করে নিজ জন্মস্থান হাইডেলবার্গে একটা ওল্ড এজ হোম বানিয়েছিল অসহায় লোকদের আশ্রয় দেবার জন্য। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে লেফটেন্যান্ট শহর থেকে গায়েব হয়ে যায়। কেউ বলতে পারছিল না সে কোথায় চলে গেছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়ে গেছে কিনা। তার সাথে তার এক নাতি থাকতো। তার একমাত্র ছেলে মারা গিয়েছিল অনেক বছর আগেই। ছেলের স্ত্রী পরে চলে যায় অন্য একজনকে বিয়ে করে। তার নাতি তার সাথে থেকে যায়। লেফটেন্যান্ট গায়েব হয়ে যাওয়ার পর থেকে তার নাতি সবাইকে বলছিল গতরাতে তার সামনে তার দাদাকে একটা জন্তু মুখের সাথে কামড়ে ধরে আকাশে উড়াল দিয়ে কোথাও নিয়ে চলে গেছে। বাচ্চাটার কথায় কেউ বিশ্বাস করছিল না, কারণ এটা কারো কাছে বিশ্বাসযোগ্য নয়। এর কিছুদিন পর খবর পাওয়া যায় সেই বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। চোখে, মুখে, বুকে, পেটে বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্রর চিহ্ন। কেউ বুঝতে পারেনি এটা কেন হয়েছিল। লেফটেন্যান্ট তার নাতির মৃত্যুর পর ছেলের স্ত্রী আসে প্রপার্টি ক্লেম করার জন্য, এবং আইন অনুযায়ী সে প্রপার্টিগুলো পেয়েও যায়। মহিলাটির দ্বিতীয় স্বামী ছিল একজন সাংবাদিক। বছর 5 পর একটা সেমিনারে অ্যাটেন্ড করা অবস্থায় সেখানে হুট করে কোথা থেকে যেন আগুন লেগে যায়। সেই আগুনেই পুড়ে মারা যায় সেই মহিলার স্বামী। এর 1 বছর পর মহিলা আরও একটা বিয়ে করে। বিয়ে করার পর সেখানে তার প্রথম স্বামী, মৃত সন্তান, দ্বিতীয় স্বামী এবং লেফটেন্যান্টকে দেখতে শুরু করে। মহিলাটা বলেছিল ওরা সবাই ওই মহিলাকে বিভিন্নভাবে ভয় দেখাতো, যে কারণে সে জাদুবিদ্যা জানা একজনের কাছে গিয়ে এসব জিনিসগুলো জানায়। সেই লোক মহিলাকে বলে, এসবই আপনার ক্লেম করা প্রপার্টির উপরে লেগে থাকা অভিশাপ। এই অভিশাপ না কাটালে এই প্রপার্টি আপনাকে গিলে খাবে। লোকটা সেই মহিলাকে বলে, এটা থেকে মুক্তি পেতে হলে আপনার তৃতীয় স্বামীকে একটা পুরাতন গুহায় নিয়ে শয়তানের নামে উৎসর্গ করতে হবে। মহিলা অনেকটা লোভী ছিল। প্রপার্টির লোভে সে একসময় রাজি হয়ে যায় প্রস্তাবে। কথা মোতাবেক সে কৌশলে তার তৃতীয় স্বামীকে একটা গুহায় নিয়ে যায় এবং অজ্ঞান করে ফেলে। ওই লোকটা মহিলার সামনেই তার তৃতীয় স্বামীকে একটা পাথর দিয়ে তৈরি খাঁচা টাইপের কিছু একটা আটকে রেখে ভেতরে আগুন ধরিয়ে দেয়। তার স্বামী সেখানে চিৎকার করতে করতে মারা যায়। লোকটা মহিলাকে জানায় লাশ এখানে পুঁতে রেখে ঠিক 4 দিন পর এখানে তার প্রপার্টি থেকে কিছু অংশ বিক্রি করে সেই টাকা দিয়ে স্বর্ণ কিনে এনে এখানে বেঁধে রেখে যেতে হবে। মহিলা ঠিক সেই কাজগুলোই করে। এরপরে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু একদিন বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটে। মহিলার প্রতিবেশীরা এক রাতে মহিলার বাড়ি থেকে গলা ফাটানো চিৎকার চেঁচামেচি শুনে ভয়ে ঘাবড়ে ওঠে। চিৎকার শুনে মনে হচ্ছিল যেন কেউ কাউকে ছাল ছাড়িয়ে গায়ে লবণ লাগিয়ে দিচ্ছে। সবাই মিলে মহিলার বাড়ির দরজা ভেঙে ভেতরে যায়। তখনও সেই মহিলা বেডরুম থেকে ভয়ানক চিৎকার ভেসে আসছিল, যা শুনে অনেক প্রতিবেশী সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থেকে গেছিল 2 জন যুবক। ওরা 2জন বেডরুমের দরজা ভেঙে যা দেখে তারাও চিৎকার শুরু করে।
ওরা দেখে সেই মহিলা বিছানায় বসে আছে, গায়ের একটা অংশ চামড়া নেই, শুধু মুখের অংশ বাদ দিয়ে। মহিলার খাটের চারদিকে দাঁড়িয়ে ছিল লম্বা কয়েকটা লোক, যারা কিছুক্ষণ পর পর মহিলার দিকে কি জানি ছিটিয়ে দিচ্ছিল, আর মহিলার চিৎকার কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। এটা দেখে ওরা চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে এসে বলে, সবাইকে বলে দেয়, এবং সবাই মিলে সেখানে গিয়ে দেখতে পায় মহিলাটা মৃত। এরপর থেকে লেফটেন্যান্ট ওই ওল্ড এজ হোমের সাথে যুক্ত থাকা লোকের মধ্যে কেউ না কেউ অস্বাভাবিকভাবে মারা যেত। কেউ জানতো না কিভাবে মারা গেছে। ডিটার এটা শুনে সেই লোককে প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন এসব? সেই লোক বলে, সে ওই লেফটেন্যান্টের ছেলের বন্ধু ছিল। এরপর ডিটার সেই লোককে তার সাথে ঘটা সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত জানায়। এই লোকের কাছ থেকে স্কুনোয়া ঘটনাটা শুনেছিল। সেই লোক ডিটারকে বলে, ওই জায়গায় ফিরে যান যেখানে আপনার মনে হয় সব ঘটনার সূচনা হয়েছিল। ডিটার বুঝে ফেলে কোন জায়গাটার কথা বলা হচ্ছে। সেই ভুতুরে গুহা যেখানে তাকে স্বর্ণ ভর্তি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছিল। ডিটার এরপর একদিন সেই গুহায় দিয়ে যাওয়ার সময় বের হয়ে সম্পূর্ণ একা। যেখানে যাওয়ার পর 3 থেকে 4 দিন পার হয়ে যায়, কিন্তু ডিটারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই অবাক হয়ে গেছে। সেই লোকটা একদিন ছদ্মবেশে পুলিশকে ওই জায়গাটার কথা জানায় যেখানে ডিটারের যাওয়ার কথা ছিল। পুলিশ সেই এলাকার উদ্দেশ্যে বের হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও পুলিশ সেই গুহা তো দূরে থাক, সেই জায়গাটাই খুঁজে পায়নি। এরপর অনেকদিন ধরে ডিটারের খোঁজ চলে, কিন্তু 1 বছর 2 বছর 5 বছর কেটে যায়, ডিটারের কোনো হদিশ পাওয়া যায় না। কোনো একটা ভাবে জানা গেছিল ডিটারের ফিয়ান্স নাকি ডিটার নিখোঁজ হওয়ার 1 মাস পর উল্টাপাল্টা স্বপ্ন দেখতে শুরু করে। সে প্রায়শই বলে উঠত ডিটার এসেছে, তাকে যেতে হবে। এরকম চলতে চলতে ডিটারের নিখোঁজ হওয়ার 1 বছর পর তার ফিয়ান্সে মানসিক ভারসাম্য হারিয়ে একদিন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। তার ডায়েরি থেকে পরে একটা নোট উদ্ধার করা হয়েছিল, যাতে লেখা হয়েছিল, ডিটার আমাকে বলেছে যদি আমি ছাদ থেকে লাফ দেওয়ার পর বেঁচে যাই তবেই সে ফিরে আসবে। কিন্তু সেই মেয়ে আর জীবিত ছিল না, এবং ডিটারকেও হাইডেলবার্গে আর কখনো দেখা যায়নি। এটা ছিল ঘটনা, এবং এটা পাঠিয়েছেন আমাদেরকে রাজন ভাই। থ্যাংক ইউ রাজন ভাই আপনার কালেক্টেড স্টোরির জন্য, এবং আশা করছি যে আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। ভৌতিকতায় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, এবং কষ্ট করে রাত জেগে আমাদের ঘটনাগুলো শুনে থাকেন আপনারা, এবং আপনাদের রিভিউ দেখে মনে হয় যে না, আপনারা আসলে আমাদের ঘটনাগুলো শোনেন। এবং সামনের সপ্তাহে জাহিদ ভাই আসছেন। আপনারা সবাই জানেন যে রেফায়েত ভাই উল্টাপাল্টা কথা বলছেন, এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, এবং তার লাংসেও কিছু প্রবলেম দেখা গেছে। জানি না কি অবস্থায় আছে, আমি এরপর থেকে আর কোনো ধরনের খোঁজ খবর পাচ্ছি না। তো আমি যখনই খোঁজ পাবো অবশ্যই আমি আপনাদের বিষয়টা অবহিত করব। এবং আমি জানি না কি হতে যাচ্ছে রেফায়েত ভাইয়ের সাথে, তবে রেফায়েত ভাইয়ের মৃত্যুর পর রেফায়েত ভাই আসলে বিগত 5 থেকে 7 বছরের কোনো স্মৃতি মনে করতে পারছিলেন না, যেটা তার ছেলে আমাকে জানিয়েছে। এবং তিনি বেশ ওলট পালট কথা বলছিলেন, যেগুলি 2009, 10, 11-র দিকে ঘটেছে। বর্তমান সময়ে তিনি যখন উল্টাপাল্টা যে কথা বলছেন, সেখানে তিনি বলছেন যে তার স্ত্রীর নাম ধরে ডাকছেন। তো আমরা তার সুস্থতা কামনা করি, এবং তিনি খুব শিগগিরই আমাদের কাছে ফিরে আসবেন সুস্থ হয়ে, আমরা এই প্রত্যাশা করি আল্লাহর কাছে। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন রেফায়েত ভাইয়ের জন্য, যেন আসলে মানসিক কন্ডিশনটাই এরকম যে আমি চাইলেও রেফায়েত ভাইয়ের ছেলের কাছ থেকে কোনো ঘটনা নিতে পারবো না, এবং রেফায়েত ভাই যতক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে আসবেন। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং রেফায়েত ভাইয়ের জন্য, যাতে আমরা তার কাছ থেকে খুব শিগগিরই ঘটনা কালেক্ট করতে পারি। তার চাচার ঘটনা, গ্রামের লেজেন্ড বা গ্রামের একটা ঘটনা হিসাবে কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। মাছ ধরা নিয়ে এই ধরনের ঘটনা কিন্তু যথেষ্ট প্রচলিত আছে, এবং আমি বেশ এনজয় করি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনার সুচিন্তিত মতামত পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odvootore@gmail.com। পাঠিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত অনুষ্ঠান সম্পর্কে, অথবা আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার জানা কোনো লেজেন্ড বা মিথ পাঠিয়ে দেবেন আমাদের কাছে। যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়, চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না।
আরও একবার চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমন হোসেন মানিকগঞ্জ থেকে। ইমন তার বাবার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি ইমনের পাঠানো ঘটনায়। ইমনদের পরিবারের ট্রাকের ব্যবসা ছিল, মানে ইমনের বাবা আসলাম সাহেব তিনি ট্রাকের ব্যবসা করতেন এবং তখনকার সময় 90-এর দশক, তখন তার বাবার 2টো ট্রাক ছিল। এখন আরও অনেক বেশি ট্রাক তাদের, এবং সেই সময় তার বাবার 2টো ট্রাক ছিল এবং তিনি এই 2টো ট্রাক ভাড়া দিতেন এবং মাঝে মাঝে নিজে এগুলো চালাতেনও, মানে তার কাজই ছিল ট্রাক কেন্দ্রিক। তো ইমনের বাবা তখন যথেষ্ট ইয়াং, তিনি বেশ ইয়াং এজের মানুষ এবং তিনি বেশ পরিশ্রমী ছিলেন, বেশ কঠিনভাবে মেনটেন করতেন তার ট্রাকগুলোকে, মানে তার ট্রাকগুলোকে উনি ফিট রাখতেন। অনেকে আছে যেগুলো টেক কেয়ার করে না, তিনি খুব টেক কেয়ার করতেন, ফিট রাখতেন এবং মানে ড্রাইভারদেরকে খুব দেখে শুনে দিতেন যে যেই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না। তো একবার এর মাঝেই তাদের একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করলো, আর যে ট্রাকটা তখন একটা মরদেহ দাফনের জন্য যাচ্ছিল, সেখানে আরও মানুষজন ছিল। তো যাই হোক, ট্রাকটা অ্যাক্সিডেন্ট করছে, খুব বড় কিছু না, কিন্তু তাদের ট্রাক আটকায় রাখছে এবং আসলাম সাহেবকে যেতে হবে সেখানে সেই ট্রাকের ঝামেলা ছাড়াতে। তো তিনি চলে গেলেন সেখানে যে সেই ট্রাক ছাড়ালেন, ট্রাক ছাড়ায় সে ড্রাইভার দেখা গেল যে ওখান থেকে চলে গেছে। তো তিনি নিজেই কি করবেন, ট্রাকটাকে চালায় আসা শুরু করলেন এবং ট্রাকটাকে চালায় যখন আসতেছেন তিনি তাদের যে বাজার, এই গ্রামের বাজারে আসলেন এবং তখন অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বাজে তিনি আসছেন এবং তার মন মেজাজ ভালো না, কারণ যে তিনি ট্রাকের যে অবস্থা সেটাও ভালো দেখতেছেন না, মানে তিনি বুঝতে পারছেন যে ড্রাইভার টেক কেয়ার করতেছে না ঠিক মতো, এটা তার একটু মন মেজাজ খারাপ। আর তারপর তিনি যেটা করেন যে তার প্রত্যেকটা কাজ শেষে ওই দিন ট্রাকটাকে পরিষ্কার করতে বলেন খুব ভালো মতন, মানে একটু গোছালো মানুষ ছিলেন আসলাম সাহেব। তো তিনি বুঝলেন যে আজকে এটাতে এরকম তারা নিয়ে গেছে এবং সেই তারা বহন করতেছিল, এখানে বডি বহন করতেছিল, এটা পরিষ্কারও করে নেই এবং এখানে বরফের পানি টানি পড়ে আছে। তো তার একটু মানে মন টন অন্যরকম হয়ে আছে, মানে মন টন একটু খারাপ হয়ে আছে। তো ট্রাকটা রেখে তিনি বাজারে নামছেন, হেঁটে যে কথা বলতেছেন 2 মানুষের সাথে। তার একটা ছোট্ট অফিসের মতো ছিল ওইখানে, তো ওইখানেই যাবেন চিন্তা করতেছেন। মাথায় অনেক টেনশন, কারণ ড্রাইভারের সাথে ঝগড়া হতে ড্রাইভারকে তিনি বলছেন চলে যেতে, কিন্তু নতুন ড্রাইভার লাগবে, কারণ কালকে পরশু সব ট্রিপ আছে অনেক, এগুলো পাঠাইতে হবে, ট্রাকটাকে আবার পরিষ্কার করতে হবে। তিনি এই ট্রাকটাকে না ধোয়ায় তিনি রাখবেন না স্ট্যান্ডে, চিন্তা করছেন। তো এগুলো চিন্তা করতে করতে তিনি সামনে চলে গেলেন পানবিটির দোকানে, সেখান থেকে একটা সিগারেট নিয়ে আস্তে করে হেঁটে সামনে যাচ্ছেন। তো যেতে যেতে দেখলেন যে ওখানে যে মাছের দোকানদার ছিল, সেই তাকে ডাকতেছে, বুলবুল নামে একটা লোক ছিল, ডাকতেছে এরকম এদিকে আসতে। তো তিনি হেঁটে গেলেন, আসলাম সাহেব বললেন কি অবস্থা বুলবুল, খবর কি? যে আরে কি করবেন ওস্তাদ, এই যে মাছ একটা দেখেন। তো দেখা যাচ্ছে বড় একটা রুই মাছ, এত বড়। আপনি আমার কইছিলেন না যে বড় রুই মাছ কাইলে আপনার জানাইতে, কি দেখেন এই একটাই আছে, এখন এটা বেচতে পারলে জামুগা, আপনি লয়লন, এটা আরিচা কাটতে এসে লয়লন নিলে আমি জায়গা আপনার মাছ দিয়ে, আপনি তো চাইছিলেন, আপনি বলে পিকনিক না কি জানি করবেন। তো তখন আসলাম সাহেবের মনে পড়লো যে তার বন্ধুদেরকে তিনি বলছিলেন যে পিকনিক করবেন আর কি। তার একটা পুরানো বাড়ি আছে, তার বাবার পুরানো একটা মানে ভিটা আর কি, মানে গ্রামের এক পাশে, ওই জায়গাটা একটু আইসোলেটেড হয়ে গেছে, ওখানে তারা এখন থাকেন না, ওই বাসায় একসময় তারা থাকতেন। তো মোটামুটি ওই ঘরটাকে তিনি যে ভাড়া দিয়েছিলেন সে ভাড়াটিও এখন থাকে না, মানে একদম পড়েই আছে। তো খুব সুন্দর, তার কাছে বেশ লাগে ওই জায়গায় বসলে, যে চেয়ার টেনে থাকলে বসলে বেশ লাগে, কারণ চারিপাশে বেড়া দেয়া আর খোলামেলা, এই পাশে ঘর আছে, বিশাল একটা আম গাছ। তো তিনি মাঝে মাঝে চিন্তা করতেন যে এই কাজকর্মের বাইরে যে ওখানে পিকনিক করা লাগবে। তার বন্ধু বজলুও তাকে বলছিল যে কিরে বেটা, আমরা তো আগের মতো বসি না। তো তিনি হঠাৎ করে চিন্তা করতেছেন যে এই ব্যস্ততার মধ্যে এই বড় মাছ দেখাইতেছে, আর বাসায় নিয়ে গেলে তার স্ত্রী তার সাথে বিশাল সমস্যা করবে রাত্রেবেলা, এত বড় মাছ কেমনে কি। তো তিনি বলতেছেন তখন বুলবুল যে এটা কি মানে কি কাইটা দিবা? না, কাটাকাটির ব্যবস্থা করতে পারব না ওস্তাদ, নিলে লয়ে যান, আপনারা কি পিকনিক কি করবেন, করলে লয়ে যান, আর নাইলে আর কি করার আছে, আমি ব্যস্ত আনলে আপনার কাছে ব্যস্ত আনলে যাবো, এই রাইতে আর কে মাছ বেচবো, আমি ব্যস্ত না আনলে এখন যে বরফ কলাতে বরফ এনে রাখতে হবে, দেখেন একটা মাছালার কাছে এখন মাছ নেই, সব বেচা দোকানপাট বন্ধ করে গেছে গা। এখন আপনি লয়ে লন, আপনার এখন দাম দেওয়া লাগবো না, মানে মাছের যা কেনা দাম এটাই দিয়েন, এখন লয়ে লন, আপনি আপনার মতো পিকনিক করেন। তো আসলাম সাহেব মানে টেনশনে পড়ে গেলেন, তিনি চিন্তা করতেছেন আমি কি করব, মাছটা এখন তো দিয়েই যাবে। আবার তিনি বুলবুলটাও চিন্তা করতেছেন যে এই বেচারাও এই মাছ এখন নিয়ে কোথায় বরফ কল থেকে এনে রাখবে। এগুলো চিন্তা করতে করতে তিনি বলতেছেন আচ্ছা বুলবুল আমি একটু দেখি, আরে না দেখা দেখি নাই, আপনার আমি বাইন্দা দিতেছি। তো তিনি এখন মানে অসহায়ের মতো আসলাম সাহেব এদিক ওদিক তাকাচ্ছেন। তো তাকাইতে যেই তার চোখ পড়লো যে বুলবুল যখন কথা বলতেছে,
বুলবুলের পিছনে একটা মানুষ দাঁড়ায় আছে, লোক, এবং লোকটা মানে বেশ মনে হচ্ছে গায়ের রং বেশ কালচে, বোঝা যাচ্ছে না চেহারাটা। ওই লাইটটা একটা সামনে জ্বলতেছে, সেই লাইটের একটা হালকা আলো এসে পড়ছে, এর মধ্যে বোঝা যাচ্ছে বেশ বেশ গাঢ় রঙের শরীর, এবং দাঁড়ায় আছে, চোখ দুটো মনে হচ্ছে জ্বলতেছে, সাদা অংশটা শুধু, খালি গা, একটা লুঙ্গি পরা, এবং এই মানে ওখানে দাঁড়ায় আছে কুঁজো হয়ে এবং তাকায় আছে, এবং মনে হলো একবার মুখ খুললো যে মুখের দাঁতগুলো সাদা সাদা। তিনি একটু অবাক হলেন এবং তাদের কথা হা করে শুনতেছে। তিনি এই লোককে কোনোদিন দেখেন নাই। আসলাম সাহেব একটু অবাক হলেন এবং বুলবুলের দিকেও তিনি তাকাইতেছে, আবার মাছটার দিকে তাকাইতেছে। তো আসলাম সাহেব ওই লোকটাকে অগ্রাহ্য করে বুলবুলকে বললো যে, বুলবুল দেখো ভাই, তোমার এই মাছটা আমার নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি কেমনে নিব? তুমি তো এখন এই মাছটা আমার কাইটটা দিবা না। বুলবুল না, আমার কাছে তো হাত খসলাইতেছে আর বলতেছে যে, ওস্তাদ আমার কাছে তো বডিটাও নাই, এখন আমি কেমনে কি কাটি? কই তো তুমি তখন কাইটটা দিবা না, এই মাছ আমি যদি বাসা লয়ে দেয় তোমার ভাবি শুরু করে দিব আমার লোকে। এটা কাটাকাটির লোক নাই, কাজের সেরি এখন উঠবো না রাত্রেবেলা, কঠিন অবস্থা, বাসার মধ্যে কঠিন অবস্থায় মাছ নিয়ে যাওয়া যাবে না। আর এই যে পিকনিকের কথা কইছিলাম, এটা তো এমনি হয় না। এখন বজলু করে যদি খোঁজ নিয়ে দেখতে পারি, বজলুরা রাইতে ক্লাবের মধ্যে ক্যারাম খেলে অনেক রাত পর্যন্ত, 10টা 11টা। আমি একটু আমার অফিসে যাই, ওখান থেকে কাউরে পাঠাই, যে যদি দেখি যে বজলুরে খুঁজা পায়, যেরকম ওরা যদি মানে কয় যে পিকনিক করবো, তাহলে মাছ লয়ে যাবো। তখন বুলবুল করতেছে, না আমি এত কথা জানতে চাই না, এটা আপনি লয়ে যাবেন, আপনার দাম দেওয়ান লাগবে না, এখন আপনি যখন খুশি দাম দিয়েন বলে বুলবুল দেখা যাচ্ছে মাছের ফুলকার ভেতর থেকে সুতা টেনে বাঁধতেছে। আর আসলাম সাহেব দেখতেছে যে ওই লোকটা তাকাচ্ছে, মনে হয় সে মাছটা ওখান থেকে মানে নিয়ে নিবে, এরকম একটা অবস্থা। তো তিনি বুলবুলকে জিজ্ঞেস করতে গেছিলেন যে, এটা কি তোমার এখানকার কুলি, মানে মালমূল লয়ে যায়, এদিকে মালমূল টাইন না দেয়, তাহলে ওর হাতে দাও, এটা বলতে গেছিলেন। তো উনি তাকাইছেন, বলতে এটা দেখলো যে বুলবুল ওই মাছের মধ্যে এরকম মোটা সুতা বেঁধে, ফুলকানিতে বেঁধে ঘুরায়, তার হাত তার দিকেই বাড়ায় তুললেন। তো আসলাম সাহেব মানে কি করবেন বুঝে উঠতে না পেরে মাছটা নিলেন হাতে, শুধু দেখলেন যে বেশ বড় মাছ, মানে 8-10 কেজি ওজন হবে, হাতের মধ্যে একদম কেটে বসে যাচ্ছে সুতা। তো তিনি বলতেছেন তখন যে, তোমার কি কুলি ওই যে পিছিয়ে দাঁড়ায় আছে কে? তো বুলবুল বললো, কই? তাকায় দেখে যে কেউ নাই। আসলাম সাহেব দেখলো যে পিছনে যে দাঁড়ায় ছিল লোকটা নাই, বলে এই একটু আগে ছিল, এখানে তাকাইছিল, কই হুদাই আমি কোথায় লোক রাখছি, কোনো লোক নাই, কোন কি কুলি এখন কই পাবো, কোন বাজার তো বন্ধ হয়ে গেছে, আপনি মাছটা কষ্ট করে লয়ে যান, আপনার টাকা দেওয়া লাগবে না, এখন আপনার যখন খুশি টাকা দিয়েন। বলে তাড়াতাড়ি বুলবুল মনে হলো তার নিজের জিনিসপত্র গোছায় ওখান থেকে সে মানে কাট মারার চিন্তায় আছে, সব কিছু সে প্যাকেট করে সরা ফেলতেছে এবং তাকাইতেছেও না। তো আসলাম সাহেব বোকার মতো মাছটা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝলেন যে বুলবুল তাকে একটা ধরা খাওয়াই দিল। কি করবেন তিনি? তাড়াতাড়ি মাছটা নিয়ে হেঁটে হেঁটে তিনি চলে আসলেন তার অফিস ঘরে। অফিস ঘর তালা মারা, তিনি ওই তার পকেট থেকে চাবি বের করে এক হাতে মাছ ধরা এবং মাছটাতে পানি পড়তেছে টপ টপ করে, তার কাছে খুবই অস্বস্তি লাগতেছে। মানে একে তো তিনি তার ট্রাক ধোয়, তিনি একটু পরিচ্ছন্ন মানুষ আর কি, তিনি ট্রাক ধোয়াবেন, তারপর আবার এইটা মানে তার কাছে চরম বিরক্ত লাগতেছে। তো তিনি তাড়াতাড়ি ওই অফিস ঘরের ওই তালা খুলে লাইট জ্বালালেন, লাইট জ্বালে তিনি মাছটা কই রাখবেন, দেখলেন যে একটা ছালা ছিল ওখানে, ওই তিনি পা মোছার জন্য রাখছেন, ছালাটাকে টেনে সামনে রেখে ছালার উপর মাছটা শোয়া রাখলেন। আর এখন চিন্তা করছেন কি করবেন, খুবই বিরক্ত তিনি। তো হাতটা ওখান থেকে তার ওখানে একটা বোতল ছিল, বোতলের পানি দিয়ে হাত ধুলেন, ভালো মতো হাত ধুলেন, হাত দিয়ে তিনি হাঁটতেছেন শুধু দরজার সামনে। আর রাগে তার মানে গা জ্বলে যেছে, তিনি চিন্তা করে মানে কিছুই পাইতেছেন না কি করবেন। তো কারণ তার এই ট্রাক ধোয়ানো দরকার, তার এই মানে মাছটা নিয়ে একটা বিপদে পড়ছেন তিনি, মাছটা নিয়ে কি করবেন, বাসায় নিয়ে গেলে তার স্ত্রী তার সাথে চিল্লাচিল্লি করবে। তো তিনি আবার এই মাছটা এত বড় মাছটা বয়ে তার বাসায়ও নিতে হবে, এটা একটা ব্যাপার। আবার ট্রাক নিয়ে রাখতে হবে, ট্রাকের যে এখানে যে আছে আর কি, যেখানে ট্রাক থাকে, ট্রাক স্ট্যান্ড সেখানে, তো এটা যদি তার নিয়ে রাখতে হয় সেখান থেকে তাকে হেঁটে যেতে হবে মাছ সহ। তো এগুলো নিয়ে তার মাথার মধ্যে দুনিয়ার টেনশন। তো তিনি এগুলো চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি যে বসলেন আবার অফিসের ভিতরে মাথাটা ঠান্ডা করার জন্য। তো এই পর্যায়ে তিনি দেখলেন যে একটা ওই যে তাদের বাজারের একটা ছোট ছেলে ছিল, ওই 12-14 বছর বয়সের, ও এসে উকি দিল। তো তিনি ওরে দেখে মনে করেন আশার আলো দেখলেন। তো তিনি খুশি বললেন, এইদিকে এদিকে দেখে, ওর নাম রাসেল বলে, রাসেলের দিকে কেমন আছিস তুই? কে ভালো। তুই একটা কাম করবি? কি? তুই যা, তুই ক্লাব ঘর চিনস না? হ্যাঁ চিনি। ক্লাব ঘরে যা, ক্লাব ঘরে যা দেখবি যে তোর বজলু কাকা আছে নাকি। বজলু কাকারে পাইলে কবি আসলাম কাকায় কইছে যে আজকে পিকনিক হইব, হে মাছ কিনছে, আর কোনো এটার কিন্তু কোনো না হইব না, হে মাছ লইতেছে, এক্ষুনি মাছ লইতেছে। আপনারে কইছে যে যাইতে, যে হ্যাঁ যে পুরান বাড়ি আছে বাড়িতে যাইতে, ওখানে যে কাঠকলা রেডি করতে আর মশলা টশলা লয়ে যেতে, আজকে ওই মাছ পোড়ায় খাইবো সবাই, ওইখানে পিকনিক হইব। আপনার যাইতে কইছে কিন্তু, হ্যাঁ মানে থাক, উনি আইতেছে কিন্তু মাছ লয়ে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাব, এটা যা কবি, বুঝছস?
পারবি না রাসেল, তুই আমগুলোকে খাবি। তো এটা বলার পর দেখা গেছে যে রাসেল রাজি হয়ে যায়, বলে সেটা বলে হ্যাঁ যাবো। তো উনি তখন রাসেলকে ওই সময় 50 টাকা দেন। ওই সময় 50 টাকার অনেক ভ্যালু, মানে সেই 90-এর দশকে 50 টাকা মানে অনেক টাকা দিয়ে বলে তুই যা। রাসেলও খুশি 50 টাকা পেয়ে, তো মাছের দিকে তাকাইতেছে, তুইও খাইস আমগুলোকে, চলিস, তুই যা এখন। তো বলে রাসেলকে উনি পাঠাই দেন। তো পাঠাই দিয়ে তিনি মোটামুটি একটু খুশি যে একটা ব্যবস্থা হলো, মানে একটা ব্যবস্থা হয়েছে, তো এখন দেখি কি করা যায়। তো উনি তাড়াতাড়ি ওই ফোনের ওনার বের করলো, ওনার টেবিলের ড্রয়ারের মধ্যে ওখানেই ছিল নাম্বার, ছিল নোটবুক, এটা বের করে খুঁজে 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 একটা নাম্বার বের করলেন, ওনার আরেক ট্রাকারের আর কি নাম্বার, আরেক ট্রাক মালিকের নাম্বার, এবং তার যে এই অফিস সেটাও কাছাকাছি। তো তিনি চিন্তা করলেন যে ওনারা কল দিয়ে দেখি যদি মানে কিছু করা যায়, মানে এই ড্রাইভার সংক্রান্ত। তো যাই হোক, ওনার অফিসে ল্যান্ড ফোন ছিল, সেখান থেকে তিনি ডায়াল করলেন। ডায়াল করে ওই লোকটা পেলেন, ওই লোকের সাথে কথা হইলো। লোক বললো যে ঠিক আছে, অসুবিধা নাই, আমি ড্রাইভার পাঠাইতেছি, আপনি থাকেন, ঘন্টাখানেক থাকেন অফিসে। বলে ঘন্টাখানেক? হ্যাঁ ঘন্টাখানেক থাকতে হবে, কেন ড্রাইভার কই আছে খোঁজ নিয়ে দেখতে দিব, পাঠাই দিব আপনারে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে। আসলাম সাহেব অফিসে থাকলেন, একা একা বসে আছেন, ভালো লাগতেছে না তার কাছে, খুব বোরিং লাগতেছে। তো তিনি অফিস থেকে বের হয়ে আবার বাইরে আসেন। বাইরে এসে দেখেন ওখানে বসে একটু ধূমপান করেন, এদিক ওদিক তাকান। এর মাঝে দেখতেছেন পুরা বাজার নীরব হয়ে গেছে, মানে আলো টালো বন্ধ, পুরা মানে নিশুতি হয়ে যেতেছে এখানে, মানে বাজারে এখানে ওনার অফিসটাই মনে একমাত্র আলো জ্বলতেছে। আবার উনি চিন্তা করতেছেন যে রাসেল কি গেল, যে ক্লাব করে পাইলো, বুজবুজুর করে পাইলো, কি অবস্থা হইলো ওটা জানি না কিছু। এগুলো চিন্তা করতে করতে তিনি মানে একেবারে টেন্সড হয়ে গেছেন। তো তিনি আবার অফিসে ঢুকবেন, চিন্তা করছেন ওই ট্রাক মালিককে আবার ফোন দিবেন। এই সময় হঠাৎ তার মনে হলো যে তার পেছনের দিকে কেউ একজন তাকায় আছে। তিনি ফট করে, মানে অফিসে ঢোকার সময় তিনি ফট করে তাকাইলেন। তার কাছে কেন জানি মনে হলো যে ওই কালো যে একটা লোককে দেখছিল ডার্ক কালারের, সে মনে হলো তার অফিসের দেয়ালের পাশ থেকে চলে গেল পিছনে। তো তিনি ওখানে বলে এই ক্যাডারে, এই কে বলে তিনি পিছন দিকে গেলেন। যে দেখতেছেন তার অফিসের পেছন দিকটা আবার একটু নিচু, মানে নেমে গেছে ওই জায়গায়। ওই জায়গাটা একটু মানে একটা গর্তের মতো আর কি, ওই জায়গায় মানুষ ময়লা টলা ফেলে। তো দেখতেছে যে ওই জায়গাটা, এবং তার কাছে কেমন গা কিটকিট করে উঠলো। বাজারের ওই নিচু জায়গা তো একটু নোংরা আর কি। তো তিনি ওখানে দাঁড়ায় থেকে আর মানে অস্বস্তি ফিল করলেন, তিনি গাটা একটু কাটা দিল কেমন জানি। তিনি আর কাউকে দেখলেনও না, তিনি ওইদিকে তাকায় দেখতেন, কিন্তু স্পষ্ট দেখছেন কেউ ঢুকছে ওইখানে, ওই যে ওই লোকটাই মনে হলো তার কাছে। তো তিনি তাড়াতাড়ি অফিসে আসলেন, এসে দেখলেন যে মাছটা আছে জায়গা মতো, আর অনেক সময় হয়ে যাচ্ছে। তো তিনি আবার কল করবেন, এই সময় দেখলেন যে ওই ড্রাইভার এসে ঢুকছে। ড্রাইভারের সাথে কথা বললেন, দিয়ে বললেন যে ভাই, কাজ হলো যে তুমি এই ট্রাকটার একটু ধুইবা, আগে ধুইয়া ভালো মতো পরিষ্কার করবা, আসো তোমার ট্রাক দেখাই বলে তিনি নিলেন এবং মাছটাও নিয়ে গেলেন। একবার এই অফিস লকটক করে বেরিলেন, বেরোয় ট্রাকের ওইখানে গেলেন। তো ট্রাকের পিছনে তিনি মাছটা রাখছেন, ওই যে ট্রাকের যে ডালার পিছনে মাছটা রেখে ড্রাইভারের সাথে কথা বলতেছেন। তো সব কিছু দেখাইলেন যে এই ঘটনা, এই যে চাবি, এই সেই হ্যান ত্যান, বলছে এই করে যে এখন স্ট্যান্ডে নিয়ে যাও, রাত্রেবেলা থাকো, তো কালকে তুমি এগুলো এই করার পর কথা বলবো, ট্রাকটা ধুইতেই আগে ভালো মতন। তো বলে দেখেন যে ট্রাকের পিছনে বেশ পানি, মানে বেশ পানি হয়ে গেছে, ওই জায়গায় বরফ টরফ রাখছিল ওগুলো, পানি টানি, এবং কেমন জানি একটা কর্পূর কর্পূর গন্ধ কেমন। তো ওখান থেকে তিনি মাছটা উঠান, বলতে আবার নিজেই চিন্তা করতেন যে এখানে মাছটা রাখাটাই হয়নি, এটা এখন যে আমরা খাবো। এগুলো চিন্তা করতে করতে তিনি হাঁটা দিলেন, ওই ট্রাক ড্রাইভারকে চাবি টাবি বুঝাই দিয়ে তিনি হাঁটা দিলেন। হেঁটে আসতেছেন এই রাত্রেবেলা, তখন কিন্তু তেমন কোনো যানবাহন ছিল না, কারণ ওই সময় মানে ওই গ্রামের দিকে তখন চলতো মূলত হলো গিয়ে 3 চাকার ভ্যান, এবং রাতে গভীর রাতে এগুলো চলতো না, রাস্তা একদম ফাঁকা। তো তিনি মাছ নিয়ে যাচ্ছেন এবং তার হাতের মধ্যে বেশ প্রেশার পড়তেছে, কারণ ওই যে সুতলি পেঁচায় নিয়েছেন তো মাছটা, এবং বড় যে বলছে 8-10 কেজি ওজন, এবং তিনি মানে খুব সাবধানে নিতেছেন। আবার ছিঁড়ে গেলে তার এক সমস্যা, এই সুতলি ছিঁড়ে গেলে যদি কানসার ওখান থেকে মানে ছিঁড়ে যদি ছুটে পড়ে যায়, মাছটাকে এখন বগল দাবা করে তখন নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য সাবধানে হাঁটতেছেন, বেশি জোরেও হাঁটতেছেন না। তাকায় দেখতেছেন যে আকাশে চাঁদ মেঘে ঢেকে যাচ্ছে, গ্রামের একদম খোলা প্রান্তর রাস্তা, একদম ফাঁকা ফাঁকা। হেঁটে যাচ্ছেন, দুই পাশে মানে এক পাশে ক্ষেত আর এক পাশে একটু ক্ষেত, আবার দেখা যাচ্ছে এরকম গাছগাছালি, এরকম পরিবেশ। আর তিনি চিন্তা করতেছেন যে আসলে ওই রাসেল কি বলছে যে আমি তো ওগুলো এখন কেমনি কি, এখন যদি বোকার মতো হইতে হয়, যে যদি কাউরে না পাই তাহলে কি করুম, পুরান বাড়িতে যে আবার হইতে ঘুরা আমার বাড়িতে যেতে হইব, মানে এগুলো চিন্তা করতেছেন। আর রাগও লাগতেছে যে এই ভেজাল, মানুষের ভেজাল। তিনি চিন্তা করছেন আর কখনো কারো কোনো রিকোয়েস্ট শুনবো না, আমি তাকামও না। আমার যদি এরপরে কেউ কয় যে এরকম মাছ আছে, আমি বলতে তুই রাখ বলে যামুকে, এগুলো চিন্তা করতে করতে যাচ্ছেন। তো তিনি চলে আসছেন বেশ লম্বা একটা রাস্তা, এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে, এবং দুই পাশে কোনো বসতি নেই,
খোলা জায়গার মধ্যে বড় গাছ আছে, তিনি দেখতেছেন ওখানে বড় বট গাছ আছে, আরো ছোট ছোট অনেক গাছ আছে এদিকে, মানে খোলামেলা জায়গা। তো ওখান থেকে তিনি যাচ্ছেন, তো একটু গাটা একটু শিরশির করতেছে, মাছ নিয়ে যাচ্ছেন, তো একটু আষ্টে গন্ধ বেরোয়া শুরু হয়েছে। মাছটা অনেকক্ষণ ধরে আছে এবং অনেকক্ষণ ধরে তার অফিসে ঘন্টাখানেক পড়ে থাকলো এখানে। আর মানে তার কেমন যেন একটু মানে অস্বস্তি লাগতেছে, কারণ গ্রামের মানুষ তো অনেক কিছু মানুষ এই যে অধিভৌতিক জিনিস সম্বন্ধে অনেক রকম বিশ্বাস তাদের মধ্যে থাকে। তো এটা চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন, তো হঠাৎ তার মনে হলো দূরে একটা গাছের আড়াল থেকে কেউ মনে হয় তাকে দেখলো উকি দিয়ে। কে দেখতেছে, মানে তিনি তার কাছে মনে হলো যে মাথা তিনি একদম বের করতে দেখছেন, একটা ডার্ক অবয়বের মাথা এরকম বের করে তাকে দেখতেছে। তার কাছে একটু ভয়ই লাগছে, অস্বস্তি লাগছে যে কে দেখলো এরকম। তো তিনি আস্তে আস্তে কিন্তু হেঁটে যাচ্ছেন, ওই গাছটার কাছাকাছি চলে আসছেন। গাছটার কাছে চলে এসে তার গাটা শিরশির করতেছে, মনে হতেছে যে মানে কেউ কি দেখলো নাকি আমাকে, কে এখানে, কে মানুষটাকে, আবার অধিভৌতিক কোনো কিছু নাকি, এরকম মনে করতে করতে গাছটাকে পার হয়ে গেছেন তিনি। তো গাছটাকে যখন পার হয়ে আবার সামনে আসতেছেন, তখন তার মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসতেছে ফলো করে, বারবার তার মনে হচ্ছে তার পেছনে কেউ আসতেছে। তিনি এক পর্যায়ে পিছনে তাকাইলেন, ফিরে তাকায় দেখেন কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। এবং এই রাতের যে নিস্তব্ধতা ছাড়াই রাতের প্রকৃতির শব্দ বেড়ে গেছে, ঝিঝি পোকার শব্দ বেড়ে গেছে। তো এরকম একটা অবস্থা, এই অবস্থায় তিনি হাঁটতে হাঁটতে, কিন্তু প্রত্যেকবার কিন্তু তিনি যখন সামনে তাকে হাঁটতেছেন তার মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসতেছে। তো এক পর্যায়ে তিনি চলে আসলেন তাদের পুরনো বাড়ির সামনে। তো বাড়িটাকে দেখেই তিনি একটা ধাক্কা খেলেন ভেতরে। এখানে বাড়িটা অন্ধকার। তার কথা, তার চিন্তা অনুযায়ী যে এতক্ষণে যদি বজলুরা আসার কথা হয়, বজলুরা এসে এখানে ওই বাতি টাতি জ্বালায় ফেলবে, আগুন টাগুন জ্বালাবে, রান্নার আয়োজন হবে বা তারা একটা সরগরম থাকবে। দেখতেছেন পুরা অন্ধকার, না বাইরে তো বেড়া দেয়া তাদের ওখানে, ওই বেড়ার এখান থেকে দেখা যাচ্ছে পুরো উঠান দেখা যাচ্ছে, বড় একটা গাছ আছে এখানে, আম গাছ, সেই আম গাছ দেখা যাচ্ছে, আম গাছের ছায়া পড়ছে চাঁদের আলো পড়ে। তো পুরোপুরি দমে গেলেন তিনি। তিনি চিন্তা করলেন যে এটা কি অবস্থা হলো, ঘটনা কি, মানে কেউ নাই, মানে কি ওই ছেলে কি খবর দেয় নাই? ওই রাসেলের উপরে তার খুব রাগ উঠলো যে তোর 50টা টাকা দিছি আমি। তো এই চিন্তা করতে করতে তারপরও তিনি ওই যে হাঁটার উপরে ছিলেন, তো হাঁটতে হাঁটতে বাসার মূল মানে ফটকের কাছে আসলেন, বেটার দরজা আর কি। তো তিনি ভাবলেন আবার যে এটা যদি এমনও হয় যে ওরা আসতেছে, হয়তো পথে আছে, চিন্তা করে বেটার দরজাটা ঠেলে তিনি ঢুকে গেলেন ঘরের, মানে বাড়ির ভিতরে, আঙিনার ভিতরে। ওই বাসায় কিন্তু কেউ থাকে না, তালা মারা, এখানে তার কাছে চাবি আছে। তিনি হেঁটে যখন তিনি আম গাছের কাছে আসছেন, তখন তিনি দেখলেন আম গাছের নিচে একটা কেউ দাঁড়ানো, এবং সেটা সেই যে অবয়ব দেখছিলেন যে ওই মাছ যখন তিনি ওই যে নিচ্ছিলেন, বুলবুলের কাছ থেকে কিনতেছিলেন, বুলবুলের পিছে যে দাঁড়ায় ছিল, তিনি বলছিলেন এটা কি তোমার কুলি কিনা, সেই অবয়বটা দাঁড়ানো একদম ওরকম মনে হচ্ছে, মানে চাঁদের আলো পড়ছে, তো চাঁদের আলোতে গাছের ছায়া পড়ছে এবং তার মধ্যে মনে হচ্ছে কালো একটা অবয়ব, বুঝতে পারছেন খালি গায়ে লুঙ্গি পরা, এরকম দাঁড়ায় আছে ওই জায়গায় তাকে দেখে। তো তিনি বলছেন, এই তুই কেডা রে, তুই এনে কি করস, কেডা তুই এনে, তিনি বলতেছেন। তো তাকে বলতেছে মাছটা দিয়া দে, এমনভাবে বলতেছে, কণ্ঠটা এত অন্যরকম, মানে মানুষের মতো না কণ্ঠটা। তো মানে আসলাম সাহেবের গায়ের সব রোম দাঁড়ায় গেছে কণ্ঠ শুনেই। তো তিনি বলছে, তুই কেডা, এই তুই কেডা, তুই এনে কি করতে আইসস, এরকম করে বলতো, তুই কে এনে। আবার তাকে বললো মাছটা দিয়া দে বলে আরো সামনে আসলো। এখন তিনি দেখতেছেন যে যে বের হয়ে আসছে তার পায়ের পাতাগুলো অনেকটা হাঁসের পায়ের মতো, হাঁসের পা যেরকম থাকে এরকম, মানে প্রত্যেকটাই জোড়া দেয়া সেরকম। আর মনে হচ্ছে হাতটা এদিক দিয়ে কেমন জানি রোমের মতো এরকম বড় বড় বের হয়েছে, মানে ঝুলে যাচ্ছে এরকম। আর আরো বাইরে চলে আসলো, সে কিন্তু একটা লুঙ্গি পরা এবং মানুষের মতোই চেহারা, চোখ দুটা সাদা, উজ্জ্বল সাদা, মানে জল করতেছে অন্ধকারের মধ্যে চোখ দুটা। তাকে আবার বললো মাছটা দিয়া দে। তো তিনি তখন ভয়ের চোটে আর কোনো কথা বের করতে পারতেছেন না। আসলাম সাহেব তার মানে কণ্ঠ যে ভারী করে তিনি কিছু বলবেন এই সুযোগও তিনি পাচ্ছেন না। আর এই সময় তার কোনো দোয়া দুরুদও মনে আসতেছে না। হঠাৎ করে মনে হলো যে ওই জিনিসটা তার দিকে ছুটে আসলো। তিনি দেখলেন 1 সেকেন্ডে তার দিকে আসলো এবং একটা বাতাসের ধাক্কা খেলেন তিনি, প্রচণ্ড। মনে হলো যে একটা গরম বাতাস তার গায়ে এসে লাগছে। বাতাসের মানে এই যে ধাক্কাতে তিনি মনে হলো 1 ফিটের মতো পিছিয়ে চলে গেলেন। তার গাটা ঝিমঝিম করে উঠলো, তার হাত থেকে মাছের যে বাধা ছিল ওটা পড়ে গেল। তিনি দেখলেন তার চোখে, মানে 1 সেকেন্ডে পড়ে যাওয়ার সময় দেখছেন যে মাছটা ছেঁচড়ে মনে হয় তার কাছ থেকে চলে যাচ্ছে, এবং তিনি দেখলেন যে ওই জিনিসটা তার থেকে আবার ওই দূরেই দাঁড়ায় আছে, সে মাছটাকে তুলে নিছে ওইখানে। তো তাকে এরকম বাতাসে ধাক্কা দিয়ে ফেললো, মনে হলো দৌড় দিয়ে এসে ফেলছে, আবার ওইখানে যে দাঁড়ায় আছে 1 সেকেন্ডের মধ্যে এত দ্রুত মুভ করে ওইটা এখানে গেল কীভাবে। ওইটার 2 হাতে ওই মাছটা, এবং ওইটা
তাকায় আছে আসলাম সাহেবের দিকে, আর তার মুখ থেকে জিভটা বেরিয়েছে, বড় লম্বা জিভ, এবং সেটাতে সে মাছটাকে চাটতেছে। চাঁদের আলো এসে তার গায়ে পড়ছে, কালচে রঙের মধ্যে চিকচিক করতেছে শরীরটা, এবং চোখটা সাদাটা মনে হচ্ছে চরম উজ্জ্বল সাদা। সে মাছটাকে চাটতেছে তার জিভ দিয়ে। তো এই সিন দেখার পর আসলাম সাহেব এতই ভয় পাইলো, আসলাম সাহেব আসলে তার সেন্স রাখতে পারল না, সে বেহুশ হয়ে গেল। আসলাম সাহেবের হুঁশ ফিরছে অনেকক্ষণ পরে। তিনি ফিল করলেন যে তাকে কেউ ধাক্কাচ্ছে, এবং মানে তার কণ্ঠ শুনতে পাইতেছেন কানে। তো তিনি চিৎকার করে উঠছেন। ওঠার পর তিনি তাকায় দেখতেছেন তার সামনে তার বন্ধু বজলু, আরও 2-4 জন আছে পরিচিত, এবং অনেককে তিনি চিনেন, অনেককে চিনতে পারতেছেন না ওই সময়। আর তিনি দেখতেছেন যে তার সামনে ওখানে হারিকেন উঁচা করে ধরে রাখছে। দূরে দেখলেন উনি রাসেল ছেলেটা বসা, ভয়ে তাকায় আছে তার দিকে। তো তারে বজলু বলতেছে, কী রে তোর কী হয়েছে, তুই এখানে পড়ে গেছিস কেন? তো তিনি উঠে বসে তিনি বলতেছেন যে আমি এখানে ভয় পাইছি রে, আমার মাছ লয়ে গেছে। বলে কি মাছ? তোর মাছ কই? তুই তো মাছই আনোস না বেটা, কি কস এগুলা? তখন তিনি বলতেছেন যে হ্যাঁ আমি মাছ আনছিলাম, মাছ লয়ে গেছে। তিনি রাসেলকে দেখা বলতেছেন ওরে জিগা মাছ দেখছে। তো রাসেল তখন মাথা নাড়তেছে এরকম যে হ্যাঁ সে মাছ দেখছে। তো তখন তাড়াতাড়ি তাকে নিল, বললো যে কি ভয় পাইছিস? বসাইলো। তার অন্যান্য যে পরিচিত যারা ছিল ছোট ভাই, তারাও আসলো, বললো কি হয়েছে ভাই আপনার কি? তো তখন তিনি বললো পানি দে। তো দেখা গেলো যে ওরা পানি নিয়ে আসছিল, একটা কলসি নিয়ে আসছিল পানি, সে কলসির থেকে পানি দিল তাকে। তো পানি খাইলেন, চোখে মুখে পানি ছিটাইলেন, মাথার মধ্যে একটু পানি দিলেন, দিয়ে তারপর বললেন যে এই ঘটছে তার সাথে। তো তারা সবাই নিজেরা আলাপ করলেন, একটু ভয়ও পাইলেন। ভয় পাওয়ার পর বললেন যে আসলে তোর এই জিনিসটার প্রতি কোনো পিশাচের চোখ ছিল। এই মাছ যখন দোকান থেকে নিছস তখনই চোখ পড়ছে, আবার তুই নিয়ে রাখছস বেটা ওই গাড়ির উপরে বলে ছিল তো ওখানে ডেড বডি ছিল, ওইটার উপর দিয়ে মাছ রাখছস। তো ওইটা মনে কর যে ভালোই পিশাচের নজর পড়ছে, এবং ওইটা তোর সাথে এই পর্যন্ত আইসা তথ্যে মাছটা লয়ে গেছে। যাই হোক, এখন কী করবি আর, চল আমরা যাই। আর ওই ছেলেটা সহ, ওই রাসেল সহ তারা তারপর ওখান থেকে চলে আসেন, এবং সারা রাস্তা নাকি আসলাম সাহেব খুব ভয় পেতেছিলেন, কেঁপে উঠতেছিলেন, তার ভয় লাগতেছিল। তো তিনি যখন বাই দ্য টাইম তিনি বাসায় পৌঁছাইলেন, তখন তার কিন্তু জ্বর আসছে, বেশ অসুস্থ তিনি। তো বজলুরা বাসায় পৌঁছাই দিয়ে তার স্ত্রীকে বলল যে এরকম ভয় পাইছে, সব ঘটনা বলল। আসলাম সাহেবের স্ত্রীও তাড়াতাড়ি তাকে নিয়ে মানে শুশ্রূষা করলেন, তার শরীর টরীর মুছে দিলেন ভেজা কাপড় দিয়ে, এবং তাকে দোয়া দরুদ পড়ে ফু দিলেন। বাসার মধ্যে এরকমই কাটলো। তো পরদিন নাকি আসলাম সাহেবকে এরকম মানে ট্রিটমেন্টের জন্য নেওয়া হলো সে হুজুরের কাছে, এবং হুজুরও এই কথাই বললেন আর কি, যে ওই পিশাচের কবলে পড়ছিল আর কি, মাছ পিশাচ তার পিছনে পড়ছিল, এবং এই কারণেই তিনি ভয় পেয়েছেন এবং মাছটা নিয়ে গেছে ভালো হয়েছে। বলছে যে ওই মাছটার উপরে পিশাচের চোখ ছিল, আগের থেকেই চোখ ছিল, যেভাবে আসলাম সাহেবের কাছে বর্ণনা শুনছেন, আগের থেকে চোখ ছিল। ওইটা যদি খাওয়া দাওয়া করতো, ওইটা যদি খেতো তাহলে ক্ষতি হতো ওদের, মানে পেট খারাপ হয়ে যেত, সমস্যা হতো, শারীরিকভাবে অসুস্থ হতো সবাই। তো যাই হোক, ওরা নিয়ে গেছে ভালো হয়েছে, এবং আসলাম সাহেবের উপর কোনো আসর রেখে যায়নি ওইটা, এই আর কি। তো হুজুর দোয়া দরুদ পড়ে দিলেন, ফু দিলেন, এবং তাকে বড়া পানি দিয়ে দিলেন। বললেন যে এরকম গভীর রাত্রে চলাফেরা করতে না, গভীর রাতে রাস্তার মধ্যে এরকম মাছ টাছ নিয়ে আসতে না। তো আসলাম সাহেবও তখন একটা শিক্ষা নিলেন জীবনে, যে তিনি এরকম আর কখনোই মানুষের অনুরোধের ঠিকই ঘিলবেন না, আরেকজনকে বাঁচানোর জন্য নিজের উপরে তিনি প্রেশারটা নেবেন না। তো পরে তিনি জিজ্ঞেস করছিলেন যে বজলুরা তখন আসে নাই কেন, এত দেরি হলো কেন? তো বলতেছে যে ওই ছেলেটা রাসেল যখন খবর নিয়ে আসছে, তখন বজলুরা ক্যারাম বোর্ড খেলতেছিল, এবং ক্যারামে তখন তারা মানে আর কি ওই যে মানে খুব উত্তেজনায় ছিল আর কি, একটা তাদের ম্যাচ চলতেছিল। তো ওই ছেলেটাকে বসতে বলে আসছে, বলতেছে যে এরকম আপনার সাথে কথা আছে। তো ওই বজলুর কথা শুনে বলতে বসে তারা খেলতেছে। তো ওই ছেলে ওখানে মানে বসে থাকতে সে ঘুমায় গেলে তার বলতে পারে নাই। তো অনেকক্ষণ পর তাদের যখন নাকি খেলা টেলা হিসে, তখন বলতেছে এই কী সে রাসেল, এই কি হতেছিলি? তখন বলে এই ঘটনা। তো তখন নাকি এই যে বজলু সাহেবরা টুকিটাকি তাদের অ্যারেঞ্জমেন্ট করে আসতে তাদের লেট হয়ে গেছে। এসেই দেখে যে ওখানে মানে পুরা বাড়ি অন্ধকার, এখানে পড়ে আছে উঠানের মধ্যে আসলাম সাহেব পড়ে আছে। তখন তাকে নিয়ে তো পরের ঘটনা তো সবাই জানলেনই। তো এই হচ্ছে ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, কথা না বাড়িয়ে ডিরেক্ট প্রবেশ করবো আজকের ঘটনায়। কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারা জানে, রাত গভীর হলে মাদ্রাসার পরিবেশ একদম বদলে যায়। দিনের বেলা যে ছাত্রাবাসটা ছাত্রদের কোলাহল থাকে, রাতের বেলা সেখানে শুধুমাত্র নীরবতা বিরাজ করে। কিন্তু
যদি সেই নীরবতার মাঝখানে হঠাৎ করে কারো তেলাওয়াতের শব্দ ভেসে আসে, আর সেই তেলাওয়াতের উৎস খুঁজতে গিয়ে যদি জানা যায় যে ব্যক্তি এই তেলাওয়াত করেছে সে বহু বছর আগেই মারা গেছে, তাহলে কেমন লাগবে? আজকের ঘটনা 1994 সালের। এই ঘটনা ঘটেছিল একটি পুরনো কওমি মাদ্রাসায়। আর এই ঘটনার পর একজন ছাত্র আর কোনো দিন রাতের বেলা একা ঘুমাতে পারেনি। এই ঘটনা আমার এক বন্ধু পাঠিয়েছেন, তার নাম হারুন, বাসা বগুড়া। তো সে লিখছে যে তখন আমার বয়স ছিল 14 বছর। আমি একটা পুরানো কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়তাম। মাদ্রাসা প্রায় 100 বছরের বেশি পুরনো ছিল। মূল ভবনের পিছনে ছিল একটি পুরনো হিফজখানা। সেখানে আগে ছাত্ররা থাকতো, কিন্তু পরে ভবনটি পরিত্যক্ত করে দেওয়া হয়। কারণটা কেউ পরিষ্কার করে বলতো না, শুধু ওস্তাদরা বলতেন মাগরিবের পর ওই ভবনের কাছে কেউ যেও না। আমরা মনে করেছিলাম যে হয়তো শুধু ভয় দেখানোর জন্য এমনটা বলা হয়। একদিন রাতে আমার বন্ধু নাসিমের সাথে বাজি ধরলাম। আমি বললাম, আজ রাতে গিয়ে দেখব আসলে সেখানে কি আছে। এশার নামাজের পর সবাই ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 1টা। আমি আর নাসিম চুপি চুপি বের হলাম। চাঁদের আলো ছিল খুব কম, পুরো মাদ্রাসা অদ্ভুত নীরব। আমরা ধীরে ধীরে পুরনো হিফজখানার দিকে গেলাম। ভবনটার দেয়ালে শ্যাওলা জমেছিল, অনেক জানালা ভাঙ্গা, দেখলেই ভয় লাগে। ঠিক তখনই আমরা একটা শব্দ শুনলাম, যা ছিল কোরআন তেলাওয়াতের। খুব সুন্দর তেলাওয়াত ছিল। নাসিম ফিসফিস করে বলল, এই রাতে কে পড়ছে? তখন আমরা দুজনই জানালার কাছে গেলাম। ভেতরে একটা কেরোসিন বাতি জ্বলছে, আর একজন ছাত্র বসে কোরআন পড়ছে, সাদা পাঞ্জাবি, সাদা টুপি। আমরা ভাবলাম হয়তো কোনো বড় ভাই হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ভবন তো বহু বছর ধরে বন্ধ, দরজায় তালাও ঝুলছে। তাহলে ভেতরে কিভাবে ঢুকলো? আমরা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ তেলাওয়াত থেমে গেল। ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর সরাসরি জানালার দিকে তাকালো, আমাদের দিকে। আমার বুক ধক ধক করে উঠল, কারণ তার চোখ দুটো পুরো সাদা, কোনো মনে নেই সেখানে। নাসিম ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ছেলেটা হাসলো খুব ধীরে, তারপর হাত তুলে জানলার দিকে ইশারা করলো, যেন বলছে, তুমি ভেতরে এসো। আমরা দৌড়তে যাব, ঠিক তখনই ভেতরে বাতি নিভে গেল, পুরো অন্ধকার। কয়েক সেকেন্ড পর আবারও তেলাওয়াত শুরু হলো। এবার আমাদের পেছন থেকে শব্দ আসছে। আমি আর নাসিম ঘুরে পিছনে ফিরলাম, দেখলাম পিছনে কেউ নেই, কিন্তু তেলাওয়াতের শব্দ ঠিক আমাদের কানের পাশেই হচ্ছে। আমরা প্রাণপণে দৌড় দিলাম, দৌড়ে হোস্টেল রুমে ফিরে এলাম। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। পরদিন সকালে একজন বৃদ্ধ ওস্তাদকে সব খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোমরা যে ছেলেটারকে দেখেছ তার নাম ছিল ইয়াসিন। সে এই হেফজখানাতেই পড়তো। এক রাতে কোরআন মুখস্থ করতে করতে ঘুমিয়ে যায়। ভোরের আগেই হঠাৎ সে অসুস্থ হয়ে মারা যায়। আমরা চুপ। উস্তাদ আবার বললেন, মৃত্যুর আগে তার ইচ্ছা ছিল পুরো কোরআন হেফজ শেষ করবে, কিন্তু তা আর হয়নি। আমার শরীর কাঁপছিল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কাকে দেখলাম?
উস্তাদ কোনো উত্তর দিল না, শুধু বলল, আজ থেকে মাগরিবের পর ওদিকে যেও না। এরপর কয়েক মাস কেটে যায়। এক রাতে ঘুম ভেঙে দেখি হোস্টেলের জানালার বাইরে কেউ তেলাওয়াত করছে। আমি সাহস করে তাকালাম, আর তখনই আমার রক্ত হিম হয়ে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা, সাদা চোখ, হাতে কোরআন আর ঠোঁটে হালকা হাসি। তারপর ধীরে ধীরে সে অন্ধকারে মিলিয়ে গেল। আজকে প্রায় 30 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু যখন এই গভীর রাত হয় আর দূরে কোথাও কোরআন তেলাওয়াত শুনি, তখনই আমার মনে পড়ে সেই পুরনো হিফজখানার জানালার কথা আর সেই ছাত্রের কথা। সে হয়তো আজও তার হিফজ শেষ করার অপেক্ষায় আছে, কিন্তু আমরা সেখান থেকে লেখাপড়া শেষ করে চলে আসলাম। তারপর থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তবে মাঝে মাঝে এখনও আমি রাতের বেলা সে তারাও শুনতে পাই, যা শুনলে এখনও আমার শরীর হিম হয়ে ওঠে। যাই হোক ভাইয়া, আজকের মতো এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এরকম ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা পরবর্তীতে আপনার ভিডিও বাছাই করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকেই শুভরাত্রি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। ভাইয়া, আমি আজকেও কথা না বাড়িয়ে ডিরেক্ট প্রবেশ করব আজকের ঘটনায়। আজকের ঘটনায় হলো যে পুরনো কওমি মাদ্রাসাগুলোতে অনেক ইতিহাস লুকিয়ে থাকে। কিছু ইতিহাস বইয়ে লেখা থাকে, আর কিছু ইতিহাস শুধু দেয়ালগুলোই জানে। আজকের ঘটনা 1997 সালের। একজন দাওরায়ে হাদিসের ছাত্রের সাথে ঘটেছিল একটা ঘটনা। সে ভেবেছিল রাতের বেলা মাদ্রাসায় চোর ঢুকেছে, কিন্তু পরে সে বুঝতে পারে যাকে সে অনুসরণ করেছিল সে কোনো চোর ছিল না, আর কোনো জীবিত মানুষও না। আজকের ঘটনা আমার এক বন্ধুর, তার নাম আব্দুস সামাদ, ঠিকানা সিরাজগঞ্জ। সে লিখেছে 1997 সাল। তখন আমি ওই সময় একটা বিখ্যাত কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ি। মাদ্রাসাটির বেশ বড় লাইব্রেরি ছিল, সেখানে হাজার হাজার কিতাবও ছিল, কিন্তু একটা অংশ সবসময় বন্ধ রাখা হতো। পুরনো কাঠের দরজা, বড় তালা। ছাত্রদের সেখানে যাওয়া নিষেধ ছিল। কেউ জিজ্ঞাসা করলে ওস্তাদরা বলতেন, ওই রুমে তোমাদের কোনো প্রয়োজন নেই। এক রাতে আমার ঘুম ভেঙে যায়। সময় প্রায় 2টা। হঠাৎ জানালার বাইরে আমি দেখলাম আলো জ্বলতেছে। অদ্ভুত ব্যাপার হলো, সেই আলোটা আসছিল সেই বন্ধ লাইব্রেরি থেকে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ রাতে লাইব্রেরি পুরোপুরি বন্ধ থাকে। তখন আমি একজন বন্ধুকে ডেকে তুললাম, কিন্তু সে সেখানে যেতে মোটেও রাজি হলো না। তাই আমি একাই বের হলাম। সম্পূর্ণ শিক্ষা পাশটা ফাঁকা ছিল, শুধু দূরে সেই আলো। যতই আমি কাছে এগোচ্ছি ততই স্পষ্ট দেখা যাচ্ছে লাইব্রেরির ভেতরে একটা লণ্ঠন জ্বালিয়েছে, কিন্তু দরজায় তখনও তালা ঝুলতেছিল। আমি জানালার কাছে গিয়ে ভেতরে তাকালাম, আর তখনই আমার বুক ধক করে উঠল। একজন বৃদ্ধ লোক বসে কেতাব পড়ছেন। লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি। তার সামনে কয়েকটি পুরনো কিতাব খোলা।
আমি ভাবলাম হয়তো কোনো উস্তাদ হবেন, কিন্তু তারপর একটি বিষয় আমি খেয়াল করলাম, লোকটার কোনো ছায়া নেই। লণ্ঠনের আলো আছে, কিতাবের ছায়া আছে, কিন্তু লোকটার কোনো ছায়া নেই। আমি ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে মাথা তুলল, সরাসরি আমার দিকে তাকালো সে। তার চোখে কোনো মনি নেই, শুধু সাদা। তারপর সে হাত দিয়ে ইশারা করলো ভেতরে আসার জন্য। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ বুঝলাম আমার পা যেন নড়ছেই না। ঠিক তখনই লাইব্রেরির ভেতর থেকে একটা গলা ভেসে এলো, এই কিতাবগুলো এখন আর কেউ পড়ে না। তখন আমার শরীর খুব কাঁপতেছিল। গলাটা আবারও বলল, তুমি কি পড়বে? আমি তখন ভয়ে কালেমা পড়তে শুরু করলাম। হঠাৎ লণ্ঠনের সে আলোটাও নিভে গেল। পুরো জায়গা জুড়ে একদম অন্ধকার ছেয়ে নিল। আমি প্রাণপণে দৌড়ে হোস্টেল রুমে ফিরে এলাম। পরদিন সকালে একজন প্রবীণ ওস্তাদকে সেদিনের ঘটনা খুলে বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে এই লাইব্রেরির দায়িত্বে একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বইয়ের মাঝখানেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকেই মাঝে মধ্যে গভীর রাতে এই রুমে আলো দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম। তারপর উস্তাদজি আমাকে একটা পুরনো ছবি দেখালেন। ছবির মানুষটিকে দেখে আমার গলা একদম শুকিয়ে গেল, কারণ এটাই সেই মানুষ ছিল যাকে আমি গতকাল রাতেই দেখেছিলাম। আজও যখন আমি পুরনো কিতাবে গন্ধ পাই, তখন আমার সেই রাতে কথা মনে পড়ে, আর মনে হয় হয়তো কোনো মানুষ মৃত্যুর পরও তার প্রিয় জায়গা ছেড়ে যেতে পারে না। এরপর যখন এই বিষয় নিয়ে আরও আলোকপাত করা হলো, তখন মোহতামিম সাহেব সিদ্ধান্ত নিলেন যে ওই রুমটা একেবারে নিষেধ করা হবে, যেখানে ছাত্রদের আনাগোনা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। কেননা আমার পরেও সেখানে কয়েকজন ছাত্র বেশ কয়েকবার ভয় পেয়েছে। সেখান থেকে দেখার পরে, ভয় পাওয়ার পরে অনেকে জ্বর, মাথা ব্যথা ইত্যাদি, বা অনেকেই অস্বাভাবিক হয়ে যায়। কেননা যদিও সেই পাহারাদার বা যে দায়িত্বে ছিলেন মুহাদ্দিস সাহেব, যদিও উনি মুহাদ্দিস ছিলেন, কিন্তু মৃত্যুর পরে সবারই আত্মা যা সত্তা থাকে অবশ্যই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, অথবা তাদের আকৃতি এমন বিশ্রী হয়ে যায় যে সাধারণ মানুষ দেখলেই ভয় পায়। এই জন্য সেই ঘরটা এমন করে বয়কট করা হলো যাতে করে কোনো ছাত্রদের আনাগোনা সেখানে না হয়। এরপর থেকে সে রুমটা পুরোপুরিভাবে নিষেধ করা হয় যে এখানে কোনো ছাত্র না যায়। তারপর থেকেই আমরা আমাদের লেখাপড়া শেষ করে যে যার মতো এখন কর্মে ব্যস্ত আছি। তবে যখন আমি কোনো পুরাতন বইয়ের গন্ধ পাই, আমার তখন সে রাতের ভয়ানক ঘটনা মনে পড়ে যায়। যাই হোক ভাইয়া, কিছু দরজা বন্ধ করার কারণ থাকে, কিছু রুম তালাবদ্ধ থাকারও কারণ থাকে। সব রহস্য জানার প্রয়োজন নেই, কারণ কিছু রহস্য দূর থেকে দেখেই ভালো লাগে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং যদি আপনাদের মধ্যে কারোর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে যায়, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। গল্পটা আমার খালামণি বলেছিলেন, বুঝেছিস? তখন তো আমার নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িও গ্রামে, আমি তো শহরের মেয়ে। গ্রামে কি কখনো থেকেছি? তোদের নানা ভালো ছেলে দেখেই বিয়েটা দিয়ে দিলেন। আমিও না করার আর সুযোগ পেলাম না। তোদের খালুর সাথে ঢাকাতেই থাকি। ঢাকাতেই তো চাকরি ছিল তোদের খালুর, কিন্তু প্রথম কুরবানির ঈদ তোদের খালু গ্রামে করবে, তাই তোদের খালুর সাথে গ্রামের বাড়িতে রওনা দিলাম।
ওই ঈদটা ছিল বাবা মাকে ছাড়া আমার প্রথম ঈদ। খুবই খারাপ লাগছিল, বুঝতেই পারছিস, প্রথম ঈদ। আমরা বসেছি ছাদের ওপর পাটি পেতে, খুবই গরম, কিন্তু ছাদের ওপর বাতাস থাকায় গরমটা তেমন লাগছিল না। আমরা সব কাজিন আজ একসাথে হয়েছি, খুব একটা এমন একসাথে হওয়ার সুযোগ হয় না। উপলক্ষ হলো বিয়ে, খালাতো বোনের বিয়ে। আপুকে শ্বশুরবাড়ি পার করে দিয়ে এসে আমরা বসে বসে গল্প করতে বসেছি। মেয়েকে দূরে পাঠানোর দুঃখ লুকিয়ে খালা গল্প বলা শুরু করছেন। আমরা তো মুগ্ধ শ্রোতা। খালা কখনো আমাদের এভাবে তার বিয়ের গল্প বলেননি। শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের খুব রাত হয়ে গেল। আব্বা মানে আমার শ্বশুর ঘাটে এসে দাঁড়িয়েই ছিলেন। সেই মাঝরাতে ঢাক ঢোল পিটিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলেন। রাত হলেও আশেপাশে মানুষ ঘরে এসে ভিড় করে ফেলেছিল আমাকে দেখার জন্য। আমার খুবই লজ্জা লাগছিল তখন। শুধু একটা বিয়ের জন্যই একটা গ্রামে এমন সেলিব্রিটি হয়ে যাব, ব্যাপারটা আসলে ধরতে পারিনি তখনও। খালামণি মুচকি হাসলেন, তার হাসি দেখতে খুব সুন্দর লাগছিল। আমরাও তার সাথে হাসিতে যোগ দিলাম। আমাদের স্মার্ট শহরে খালামণি গ্রামে কি বিপদেই না পড়লেন। যেসব হাসির গল্প শোনার আগ্রহ বেড়ে গেল আমাদের। খেতে বসে আরো অবাক হয়ে গেলাম। এলাহি কারবার করা হয়েছে। আমার জন্য রুই, কাতল, সিলভার কার্প, মাছ, খাসি, মুরগি, হাঁসের গোস্ত, ডিম, সবজি কি নাই ওইখানে? জার্নি করে কি অত খাওয়া যায়? তাও আমার পাতে সামনে খাবার দেওয়া হচ্ছে। শেষে তাদের খালুর কানে আস্তে আস্তে বললাম, আর খেতে পারবো না। খালু তখনই ধমক ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিল। এরপর ঘুমানোর পালা। আমাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে বাড়ির সবচেয়ে কোণার ঘরটায়। তোদের খালু কেন জানি গাইগুই শুরু করে দিল। ওই ঘরে থাকতেই যাচ্ছিল না। কিন্তু বাড়িতে এত মেহমান, অন্য কোনো ঘরে ঘুমানোরও সুযোগ নেই, তাই ওই রুমেই ঘুমাতে হলো। ওই দিনও আজকের মতোই গরম পড়েছিল। গরম লাগছিল দেখে জানালা খুলতে গেলাম। তোদের খালু হঠাৎ চিৎকার করে বলল, খবরদার জানালা খুলবা না। কেন যেন বলল, বুঝতেও পারলাম না, হয় জিজ্ঞেসও করতে পারলাম না। শেষে গরমের মধ্যেই ওই রাত কাটাতে হলো। খালামণির হাসির গল্প কখন যে রহস্য গল্পের দিকে বাঁক নিল টেরই পেলাম না। তিনি বলতে লাগলেন, আমার শ্বশুরবাড়ির ওই জিনিসটাই আমার অদ্ভুত লাগলো। তারা ওই ঘরের জানালা খুলতে দেয় না। এটা অবশ্যই কেবল রাতের বেলা, দিনের বেলায় না। দিনে আমি সুন্দর করে জানালা খুলি, জানালা দিয়ে পুকুরঘাট দেখি। পুকুরের ওপাশে ধান ক্ষেত দেখি, ধান ক্ষেতে সবুজ ধান। যখন বাতাস বয় সবুজ সমুদ্রের মতো ঢেউ খেলে যায় ধান খেতে। পুকুরে দুপুরে রোদ পড়ে, চারিদিকে আলো হয়ে থাকে, অদ্ভুত সুন্দর লাগে তখন পুকুরঘাট দেখতে। আমি তাকিয়ে তাকিয়ে এসব দৃশ্য দেখতে আমার ভালোই লাগে। আমরা যেদিন ঢাকা চলে আসবো তার আগের দিনের ঘটনা। তোদের খালু গেছে তার কোনো এক আত্মীয়ের বাড়ি জমি জমা নিয়ে কি এক সালিশের কাজে। ফিরতে রাত হবে। আমাকে বলেছে যেন ঘুমিয়ে পড়ি। আমি তো ঘুমাবো, কিন্তু সেই দিনও খুব গরম লেগেছে আর ঘুমও আসছে না। তাই ঠিক করলাম একটু বাতাস আসার জন্য জানালাটা খুলে দিই। জানালাটা খুললাম, সাথে সাথে এক মতো ঠান্ডা বাতাস এসে আমার প্রাণটা জুড়িয়ে দিল।
কি যে ভালো লাগলো তোদের বোঝাতে পারবো না। এর উপর বাইরের দৃশ্য কিছু সুন্দর, চাঁদের আলোয় পুরো ধান ক্ষেত বিরান ভূমির মতো লাগছে। চারিদিকে কেবল জ্যোৎস্নার রূপালী আলো। জ্যোৎস্নার আলো পুকুরের পানিতে পড়ে ঝলমল করছে। আমার চোখ দুটো জুড়িয়ে গেল। সে আলো দেখে ঢাকার এত বিদ্যুতের আলোর মধ্যেও তেমন মায়াবী আলো আর দেখাই যায় না। আমি মুগ্ধ হয়ে দেখতে লাগলাম শান্ত পুকুরে রূপালী জোছনা, দূরে বিরান ভূমির মতো দেখতে ধানকে। আশেপাশে ঝিঝি পোকার ডাক নিশা ধরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল উপন্যাস পড়া কোনো দৃশ্য চোখের সামনে দেখছি। আমি মুগ্ধ হয়ে দেখতেই থাকলাম। জোছনার রূপালী আলো দেখতে দেখতে হঠাৎ অদ্ভুত এক জিনিস খেয়াল করলাম আমি। ঝিঝির ডাক থেমে গেছে। চারিদিক কেমন যেন চুপচাপ নিস্তব্ধ। সে সময়টা আসলে অনেক রাত হয়েছে, বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়েছে। তবুও নিস্তব্ধতা খুব অসহ্য লাগছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে কেবল আমিই আছি, আর কেউ নেই। হঠাৎ পুকুরের পানিতে কেমন একটা শব্দ হলো, যেন কিছু একটা পড়েছে। তাকিয়ে দেখি কি যেন একটা ভাসছে পুকুরের ভিতর। চাঁদের আলোয় জিনিসটাকে প্রথমে বুঝতে পারলাম না। কালো একটা জিনিস, নারিকেলের ছোপার মতো লাগছিল। পুকুরের পাশে অনেক নারিকেল গাছ, তার কোনোটা থেকে নারিকেল হয়তো পুকুরের পানিতে পড়েছে। আমি দূরে ধান ক্ষেত দেখতে থাকি। সেদিকটা অনেক অন্ধকার, চারিদিক নীরব হয়ে যাওয়ায় ধান ক্ষেতের দিকে যেন অন্ধকার জমাট বেঁধেছে কুয়াশার মতো। কেবল পুকুরে কিছুটা চাঁদের আলো আছে। সেই আলো যে ম্লান হয়ে পড়েছে, চারদিকে কিছুটা মেঘ ঢেকে ফেলেছে আকাশে। জিনিসটা ভাসতে ভাসতে ঘাটের কাছে এলো। ওটা কি যেন জল করছে। ভালো করে তাকাতেই ভয়ে আমার দম বন্ধ হয়ে গেল। দেখি জল পড়তে থাকা জিনিসটা এক জোড়া চোখ। যেটাকে নারকেল ভেবেছিলাম সেটা আসলে একজন মানুষ। পুকুরে ডুব দিয়ে মাথা বের করে লেগেছে কেবল। মানুষটা আমার দিকে তাকিয়ে আছে। সে আস্তে আস্তে ঘাট পেয়ে উঠে এলো। আমি বিস্ময়, ভয় আর আতঙ্ক নিয়ে দেখলাম জোছনার আলোয় ঘাট বেয়ে একটা ছোট্ট মেয়ে উঠে আসছে। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো নিচু আর সারা গায়ে শ্যাওলা। আমি তাড়াতাড়ি ভয়ে জানালা আটকে দিলাম। এরপর বিছানায় শুয়ে পড়লাম। আমার হাত পা কাঁপছিল। আমি ভয় কি করব, কাকে ডাকবো, কিছুই বুঝতে পারছিলাম না। এইভাবে অনেকক্ষণ কেটে গেল। ভয়টা কমে এসেছে। বাইরে ঝিঝির শব্দও শুরু হয়েছে। নিজেকে আমি বোঝালাম হয়তো আমারই কল্পনা ছিল, অথবা পাশের বাড়ির কোনো বাচ্চা সাঁতার কাটছিল। চাঁদের আলোয় বিভ্রম তৈরি হয়েছে। যাই হোক, ভয়ের কিছু নেই। এখন চুপচাপ ঘুমিয়ে পড়তে হবে। তোদের খালু আসা পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না। হঠাৎ জানালায় টোকা পড়ল। কি যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার সারা শরীর হিম হয়ে এলো। জানালার কবজা কাঠের, তাতে ছোট ছোট ফুটে, তা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। আমি একটা ফুটো দিয়ে বাইরে তাকালাম, আর তাকাতেই দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে জানালার বাহিরে।
তার মুখে হাসি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার দৃষ্টি একদম আমার দিকে। আমি চিৎকার করে উঠলাম, সাথে সাথেই তোদের খালু এসে ঘরে ঢুকলো। সে এসেছে একটু আগে, হাত মুখ ধুয়ে ঘরে আসার প্রস্তুতি নিচ্ছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এসেছে, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তাকে সবটা খুলে বললাম। শুনে সে একটু হাসার চেষ্টা করে বলল, আরে ধুর, চাঁদের আলোয় কি দেখেছো উল্টাপাল্টা? মাঝে মাঝে পাশের বাসার বিন্তি রাতে গোসল করে, ওকেই মনে হয় দেখেছো। আর কোনো রাতের পাখি মনে হয় জানালায় এসে ঠোকর দিয়েছিল, উঠে গিয়ে টোকা ভেবেছ। এখন ঘুমাও তাড়াতাড়ি, কালকে সকালে উঠেই কিন্তু লঞ্চ ধরতে হবে। বলেই সে আমার পাশে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। আর কোনো শব্দ হলো না বাইরে। তোদের খালু আসতেই মনে হয় একটু সাহস এসেছিল মনে, তাই এতক্ষণে না আসা ঘুমটা হঠাৎ করে চলে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন লঞ্চে করে ঢাকায় ফিরে এলাম। এরপর আরো অনেকবার গেছি তোদের খালুদের বাসায়, কিন্তু সেই জানালা আর কখনো খুলিনি রাতের বেলায়। খালামণি থামলেন। চিরকালের হাসি খুশি খালার মুখে এমন ভয়ের গল্প শুনে আমাদেরও ভয়ে ঘাম ছুটে গেছে। তো কেমন লাগলো ঘটনাটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা আজকের বাছাইকৃত ঘটনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন ঘটনা আমাদের এই চ্যানেলের ভিতরে তুলে ধরবো। আপনারা আমাদের এই চ্যানেলের নামটি মনে রাখবেন, ভূত ইমেইল এপিসোড। আপনারা ভূত ইমেইল 2.0-তে প্রতিনিয়ত আপনাদের পাঠানো ইমেইল সহ আরো অনেক ভৌতিক আর্টিস্ট এবং ভয়ানক অনেক বাছাই করা ঘটনা কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা যারা ভূত এফএম ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, বলতে ভালোবাসেন, ঘটনা লিখতে ভালোবাসেন, তারা সবাই আমাদের কন্ট্যাক্ট মেইলে যোগাযোগ করতে পারবেন। আমাদের মেইলটি হচ্ছে allbhott@gmail.com। খুবই সহজ, allbhut@gmail.com। আপনারা আপনাদের মনের কথা, আপনারা আমাদের ঘটনা, লিখিত ঘটনা, বলা ঘটনা, ভয়েসে বলা ঘটনা, সকল ঘটনা প্রচার করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অথবা আপনার ফ্যামিলির সাথে, আপনার পরিবারের সাথে কোনো ঘটনা যদি ঘটে থাকে, কোনো ভয়ানক, সেই ঘটনা আপনারা আমাদের মাঝে শেয়ার করতে পারবেন। সেই অপশন আমাদের এই মেইলের মাধ্যমে। আমরা কিন্তু প্রচুর পরিমাণে মেইল পাই, এবং আজকে একটা অডিয়েন্স একটা আপু ঘটনা পাঠিয়েছে এবং একটা ভাইয়া ঘটনা পাঠিয়েছে। আমরা কিন্তু তাদের ঘটনা শুনিয়েছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের উপর দায়িত্ব। আপনারা ভালো ঘটনা ইনপুট করলেই ভালো ঘটনা আউটপুট পাবেন। সো আমি সবার জন্য সমান অধিকার রাখছি, যারাই ঘটনা পাঠাবে তাদের ঘটনায় তুলে ধরা হবে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভয়ঙ্কর ঘটনায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।